আমি এই নীতিতে বিশ্বাসী যে আমি কন্টিনিউয়াসলি এফোর্ট দিব, রেজাল্ট তো আলটিমেটলি আমার তকদিরে যেটা সেটাই হবে। আমি সবসময় কোরআনের আয়াতটা মনে রাখি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। সবার দিনই 24 ঘন্টা, কারো দিন কিন্তু 24 ঘন্টা থেকে বেশি না। আমি বলি যে ইফ ইউ ডোন্ট ডু এক্সট্রা ইউ উইল নট গেট এক্সট্রা। আপনাকে এটা করতে হবে যে আল্লাহর কাছে এটা প্রমাণ করা যে আল্লাহ আমি বেস্ট। আমি অন্যজন 12 ঘন্টা পরিশ্রম করলে আমি 13 ঘন্টা করি। আল্লাহর কাছে যখন এটা প্রমাণ করবেন, আল্লাহ তো আমি বলি যে আহকামুল হাকিমিন, বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি নিশ্চয়ই আমি 13 ঘন্টা 1 ঘন্টা বেশি পরিশ্রম করছি, 1 ঘন্টা বেনিফিট পাবেনি আপনি। এটা আমার লাইফে ফিলোসফি। আব্বু কিছু কিছু সময় আমাদেরকে টাকা বেশি দিতেন না, 10 টাকা 12 টাকা। উনি নিজেও অনেক কষ্ট করে বড় হয়েছেন এবং আমাদেরকে এই জিনিসটা এখনও পর্যন্ত উনি অপচয় পছন্দ করেন না। আমি যখন 3rd ইয়ারে পড়ি তো তখন হচ্ছে আব্বা, তারপরে সবাই হচ্ছে খুব চিন্তিত যে কখন মরে যায়, তো সন্তানের বিয়ে শাদী কোভিডের সময়টাতে। তো তখন হচ্ছে হুট করে আম্মুর কাছ থেকে প্রথম আসলো যে রোদেলাকে আমার খুব পছন্দ, আমার ওয়াইফের নাম হচ্ছে রোদেলা, তো ওকে আমার খুব পছন্দ বা এরকম আর কি। তো তখন এত সবাই বাইরের আশেপাশের মানুষ এত আগে বিয়ে করবে, ক্যারিয়ার তো অনেক হবে, এটা হবে ওইটা হবে। তো এখানে আমি আমার ফ্যামিলির কাছে খুব গ্রেটফুল। আমার ফাদার ইন ল, মাদার ইন ল এবং আমার আব্বা মা যারা খুব ডিসিশন নিয়েছেন ইভেন, এবং তারা যে ইকোনমিক সাপোর্ট আমার স্টুডেন্ট লাইফ থেকে, তো সেটা তারা ইনশিওর করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিভাইস পডকাস্টে। আমি ডক্টর আহমদ হাবিবুর রহিম। আজকে আমরা কথা বলবো একজন চিকিৎসক জীবনের যেই প্রাথমিক সংগ্রাম সেগুলো নিয়ে। আমরা খুব সুন্দর একটা গল্প যদি চিন্তা করি যে একজন মা বাবা যখন প্রথম মা বাবা হন তখন তাদের অনেকেরই একটা স্বপ্ন থাকে যে তার বাচ্চাকে ডাক্তার বানাবেন, এবং এই স্বপ্নটা হয়তো বাচ্চা তখন স্কুলেই ভর্তি হয়নি তখন থেকেই শুরু হয়ে যায়, এবং এরপরে অনেক উত্থান পতন, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক নির্ঘুম রাত, এগুলোর বিনিময়ে একটা সময় সন্তান চিকিৎসক হয়। চিকিৎসক হওয়ার পর একটা সময় সে মেডিকেলে ভর্তি হয়, মেডিকেলে পাশ করার পর MBBS পাশ করার পর সে চিকিৎসক হিসেবে স্বীকৃতি পায়। তখন মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন, মা বাবারা, যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তো ডাক্তার হয়েছে। কিন্তু এই ডাক্তার হয়ে যাওয়ার পরে সবার একটা রিল্যাক্স একটা চিন্তা ভাবনা চলে আসে যে ঠিক আছে, বাচ্চা তো ডাক্তার হয়ে গেছে, এখন সে অনেক সম্মানের সাথে থাকবে, অনেক সিকিউরড একটা লাইফ লিড করবে। কিন্তু বাস্তবতাটা আসলে এরকম না। এ পাশ করে যাওয়ার পরও অ্যারাউন্ড 8 থেকে 10 বছরের মতো একটা দীর্ঘ সময় একটা স্ট্রাগল করতে হয়। আমরা যদি ক্যারিয়ারের প্যারামিটারগুলো বলি, এই সময় চিকিৎসকরা মোটা দাগে 3টা প্যারামিটারে ওনারা স্ট্রাগল করেন। একটা হচ্ছে একটা সিকিউরড একটা চাকরি জোগাড় করা। তো এক্ষেত্রে সেটা সরকারি বা বেসরকারি হতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরিটাকে চিকিৎসকরা বেশি প্রিফার করেন। এর বেশ কিছু কারণ রয়েছে। এরপরে হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রি ম্যানেজ করা, একটা উচ্চশিক্ষা ছাড়া শুধুমাত্র MBBSকে সিম্পল MBBS হিসেবে ডিল করা একটা ব্যাপার রয়েছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ যেটি যে বিয়ে করা এবং বিয়ের পরে বাচ্চা কাচ্চা নেয়। এই 3টা প্যারামিটারের স্ট্রাগলটা যদি বলি, সেটা একটা লম্বা সময় ধরে করতে হয় এবং দেখা যায় 8-10 বছর লেগে যায় এই 3টা প্যারামিটার অ্যাচিভ করতে। তো এই ক্ষেত্রে আমরা এমন একজন চিকিৎসকের সাথে আজকে কথা বলবো যিনি ইতোমধ্যে এই ব্যাপারগুলোতে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে নিজেকে প্রথম সারিতে নিয়ে এসেছেন। তা এর মধ্যে তিনি হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান শান্ত। স্বাগতম ডক্টর শান্ত। ধন্যবাদ। তো শান্তর ব্যাপার একটু আমি শুরুতেই একটু তার সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের। শান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের M54 ব্যাচের শিক্ষার্থী। উনি পাশ করেছেন 2022 সালে। এরপরে MBBS শেষ করার পরে উনি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়ালেখা করেছেন এবং সেখানে হেপাটোলজিতে FCS পার্ট 1 করেছে, মেডিসিন FCS পার্ট 1 করেছেন, হেপাটোলজিতে MD রেসিডেন্সি কোর্সে চান্স পেয়েছেন। এরপর হচ্ছে এই অতি সম্প্রতি 48তম BCS-এ যেই পরীক্ষাটি হলো সেখানে তিনি মেধা তালিকায় 2য় অবস্থানে রয়েছেন। এটা অত্যন্ত ঈশ্বরনীয় একটি ফলাফল, এবং এর আগেও তিনি 45 BCS বা 46 বা এই পূর্ববর্তী যে BCS-গুলোতেও কৃতিত্বের সাথে বিভিন্ন ধাপে উনি অংশগ্রহণ করে সাফল্যের পরিচয় দিয়েছেন, সেগুলোর ফলাফল এখনও আসেনি। এবং আরেকটা অতি গুরুত্বপূর্ণ প্যারামিটার, সেটা হচ্ছে উনি 3য় বর্ষেই বিয়ে করে ফেলেছেন। অর্থাৎ আমরা যে স্ট্রাগলগুলোর কথা শুনতে চেয়েছি বা আমরা এখানে কীভাবে নিজেকে ম্যানেজ করব, এই ব্যাপারগুলো নিয়ে আজকে তার সাথে খুব খোলামেলা আলোচনা হবে। তো শান্ত, আমরা রেডি, কি বলেন? জি ইনশাআল্লাহ। ওকে। তো যখন ডাক্তার হতে চাইলেন, তো তখন মোটিভেশনটা কোথায় ছিল, বা আব্বু আম্মুর চিন্তাটা কীরকম ছিল যে ছেলে অনেক ডাক্তার হবে, অনেক টাকা ইনকাম করবে, এরকম নাকি অন্য কিছু?
আসলে আমি ছিলাম হচ্ছে আব্বা আম্মার এক বাধ্যগত সন্তান থাকে না কিছু, ওই রকম কেউ। আব্বা আম্মা যেটা ঠিক করে দিতেন মোটামুটি আমি সেটাই মানে মেনে নিতাম আর কি। আব্বু বলছে যে এটা, আম্মু বলছে এটা। আমার আম্মা ছোটোবেলা থেকেই মানে মোনাজাত করতেন যে আমার একটা ছেলে ডাক্তার হবে। তো তখন আমরা তো 3 ভাই, তো কেউ জানতো না যে কে ডাক্তার হবে। তো যখন আস্তে আস্তে ভালো রেজাল্ট হইতে থাকলো, তো তখন মোটামুটি আমার প্রতি এক্সপেকটেশনটা একটু একটু করে বাড়তে থাকলো যে না, ও হবে ইনশাল্লাহ, ও হবে ইনশাল্লাহ। তো এক পর্যায়ে আম্মু সরাসরি বলে ফেললেন যে আমি চাই তুমি ডাক্তার হও। তো সেখান থেকে আসলে স্বপ্নের যাত্রা শুরু। পরে যখন এসএসসিতেও গোল্ডেন আসলো, এসএসসিতেও গোল্ডেন আসলো, তখন তো আরও মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে হবে। হ্যাঁ, তখন থেকে মোটিভেশন যে ডাক্তার হতেই হবে। আর বাংলাদেশের আমার কাছে মনে হয় 80% to 90% বাবা মা চায় তার সন্তান হয় ডাক্তার হোক, না হয় ইঞ্জিনিয়ার হোক। তো আমিও সেই তথাকথিত সেই যাত্রার মধ্যে দিয়ে গেছি। এবং আমার আব্বা আম্মা ডাক্তারই, আমি সবসময় বলতো যে আমি চাই আমাকে বলবে একজন ডাক্তারের মা। এটা আম্মুর একটা সবসময়। আমি বলতে চাই আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সবগুলোতেও পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাও দিয়েছিলাম, মেধা তালিকায় উপরের দিকেই ছিলাম, মোটামুটি ভালো সাবজেক্টই পেতাম। তো তখন আব্বা বললো যে ডাক্তারদের জীবন তো অনেক লম্বা। আব্বু এগুলো খুব ভালো জানেন, কারণ ওনার বন্ধু টন্ধু সবাই অনেকে আছেন ডাক্তার। তো তখন আম্মু মেইন রোলটা, আমার মেডিকেলে আসার পেছনে রোলটা হচ্ছে আম্মুর। আমি ফর্মও তুলে ফেলছিলাম ঢাকা ইউনিভার্সিটির। তো আব্বু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। উনি চাইতেন, উনি ছোটোবেলা থেকে চাইতেন ডাক্তার, তো বুঝতে অত করতেন না, কারণ ডাক্তার অনেক স্ট্রাগল। উনি চিন্তা করতেন যে আমার ছেলে একজন বিসিএস ক্যাডার হবে। এবং ওনার কাছে যেটা সহজ ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে বিসিএস, কারণ একটা নর্মালি ওরা এই টেন্ডেন্সিতেই যায়। তো ওইটা ছিল। পরে আম্মু প্রথম ভেটোটা দিল যে না, আমার ছেলে ডাক্তার হবে, তুমি যাই বলো, আমি আমার ছেলেকে, ও যেখানে চান্স পেয়েছে সেখানেই থাকবে, ও ঢাকা ইউনিভার্সিটির দরকার নেই, ও মেডিকেলেই পড়বে। এই ছিল আমার গল্প আসলে। তো আব্বা আম্মার কথায় তো মেডিকেলে গেলেন, হ্যাঁ, কিন্তু তারপরে দেখা গেল আপনি সেখানে অনেক সিনসিয়ার এবং সেখানে আপনি অ্যানাটমিতে এবং প্যাথোলজিতে সময় তো আপনি হচ্ছে অনার্স মার্ক পেলেন। তার মানে খুব পড়ুয়া ছিলেন না হলে আসলে অ্যানাটমির মতো প্যাথোলজির মতো সাবজেক্টে। আমার মেডিকেলে আমাকে আমার জুনিয়ররা সবাই আতেল বলেই ডাকে। আমি এটা মানে মেনেই নিছি আসলে, কমপ্লিমেন্ট হিসেবে মেনে নিছি। প্রথমে খারাপ লাগতো যে আতেল কেমন একটা সবাই থেকে আলাদা করতেছে, পরে এটা অ্যাডাপ্টেড হয়ে গেছি। পরে যখন বুঝলাম যে এটা আসলে বাইরের মানুষের একটা ভালো ক্রেডিটই, তখন এটা অ্যাডাপ্টেড হয়ে গেছে, আমি এটা মানাই নিছি আসলে আতেল হিসেবে। আচ্ছা, এইখানে আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে মেডিকেল কালচারে যে এই ব্যাপারটা রয়েছে যে কেউ যদি একটু বেশি পড়ালেখা করে তাকে একটু নেগেটিভলি দেখা হয়, এবং যে একটু ফাঁকিবাজি করে অথবা যে একটু কম পড়ে সেই ব্যাপার আমরা বলি মাইকেল। এখন এই ক্ষেত্রে কথা হলো, আমি আমার নিজেকে যদি তৈরি করতে হয় মানুষের জন্য, মানবতার জন্য যদি নিরাপদ হিসেবে করতে হয়, তাহলে আমি যদি কম জেনে আমি যদি যাই সায়েন্সের মতো জায়গায় কোনো সুযোগ নাই, তাহলে আমি কেন পড়ালেখা করব না? সেটাই। হ্যাঁ, আমি বলছি না যে একজন স্টুডেন্ট আতেল মানে হচ্ছে দুনিয়া সে কিছুই বোঝে না, শুধু সে বই পেজ উল্টাবে, এইটা বোঝাচ্ছে। আমরাও কি তাই করছি? তা তো না, আমরা তো সব করছি, ঘুরে বেড়াইছি সিলেট। আমি মনে হয় বিভিন্ন সুবাদে প্রায় 60টার মতো জেলা আমার ঘোরা শেষ, তাই না? তো কাজেই আতেল মানে এখন আমরা একটা, আপনি যে কথাটা বলতে চাইলেন আসলে এইটা আসলে হওয়া উচিত না। আমরা মেডিকেলে আসছি কিন্তু পড়তে, আমাদের অন্য কোনো না যে আমি একটা মেশিন চালাবো যে আমার ইঞ্জিনিয়ারিং, আমার কিন্তু একটা মানুষের শরীর নিয়ে ডিল করতে হবে, সবচেয়ে কমপ্লিকেটেড। এবং এটা এখনো পর্যন্ত সবাই আমরা এই যে ব্রেইনের এত সিগন্যাল সবকিছু মানে অনেক হার্ড একটা জিনিস, আর সেখানে আমরা পড়বো এই যে একটা টেন্ডেন্সি। অবশ্যই এটা টেন্ডেন্সিটা এখন চেঞ্জ হচ্ছে, আগে এক সময় ছিল, ইদানিংকালেও কিছু কিছু আছে যে একটু পড়লেই তাকে ডিসকারেজ করা হয়, তাকে আলাদা চোখে দেখা হয়। আমি মনে করি এটা আসলে উচিত না, কারণ আমরা আসছি সবে। এবং আপনি যার কথা বললেন যে মাইকেল বলে, সেও কিন্তু পরীক্ষা পাস করার জন্য সে আতেলের কাছেই যায়, এবং সেও কিন্তু পরীক্ষা পাসের জন্য সে, কারণ আমাদের পাস মার্কস কিন্তু 60%, সেই 60% মার্কস পাওয়া কিন্তু অত সহজ না। তো কাজেই ওইটা করার জন্য তাকে কিন্তু আলটিমেটলি একটু মিনি আতেল হইলেও তাকে আসলে হইতে হয়। এবং সেও যখন তার পেশেন্টটা রেফার করবে, সে কিন্তু ওই যে আতেলের কাছেই রেফার করবে যে আমার মাকে আমি তাকে দেখাবো, দেখতাম যে সে অনেক পড়ালেখা করে। তো যাই হোক, এই ব্যাপারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে কালচারটা চেঞ্জ হওয়া দরকার, এবং হচ্ছে অলরেডি। ওকে, তো ডাক্তার হলেন, পড়ালেখা করলেন, ভালো করেছেন। তো এরপরে মেধাবী চিকিৎসক যারা একটু ভালো পড়ালেখা করে, বাংলাদেশের আলহামদুলিল্লাহ অনেক চিকিৎসক যে যারা যাইতে চেয়েছে, মানে দেশের বাইরে যারা যেতে চেয়েছে, যেতে পারে নাই, এমন খুবই আনইউজুয়াল। তার মানে বাংলাদেশের চিকিৎসকরা যথেষ্ট মেধাবী, দক্ষ। তো সেক্ষেত্রে বাইরে না গিয়ে বাংলাদেশেই কেন থাকা? আবার বিসিএসের ব্যাপারেও আমরা শুনি যে ওখানে গেলে ডাক্তাররা হচ্ছে নির্যাতিত হয়, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার টাইপের, ওই প্যারাসিটামল আর হিস্টাসিন লিখতে লিখতে দিন শেষ হয়ে যায়।
তো এত মানে পড়ালেখার এত চমৎকার একটা প্রোফাইল থাকার পরে দেশেই থেকে এরপরে কেন BCS দিলাম? এটা খুবই মানে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আপনি করার আগে আমি আমার নিজেকে অনেকবার করেছি প্রশ্নটা, এবং এটার ক্ষেত্রে আমার কাছে প্রথম লটা ছিল যে আমার এক্সপেকটেশন, মানুষ তখন কখন মানুষ আমার তো অনেক চয়েস আছে, আমার চয়েস ছিল আমি বিদেশে যেতে পারি, এবং আপনি যেটা বললেন যে সব সুযোগ আমার ওপেন ছিল, এবং এটা আমি ডিসিশন নিয়েছি ইন্টারনি লাইফে যখন আমার কাছে প্রথম, কারণ আমরা যখন ক্যারিয়ার শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমি দেশে থাকবো না বিদেশে থাকবো। এটা আমার জন্য একটা টাফ কোশ্চেন ছিল। আব্বা আম্মা সবসময় আমার উপর ছেড়ে দিতেন, কিন্তু মানে আমার একটা প্রচ্ছন্ন ইচ্ছা ছিল। শেষে আম্মু এসে বলেছেন যে আমি চাই না, আমার একটা ধর্মীয় একটা ব্যাপার ছিল যে, কারণ একটা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন আমরা আমাদের ধর্মে একটা বিষয় আছে যে যদি অনাবশ্যক কোনো কারণ না থাকে ভ্রমণ করা বা অন্য দেশে যাওয়া, মাইগ্রেশনে একটা নিষেধাজ্ঞার মতো আছে। তো এটা একটা বিষয় ছিল, এবং আমার ছোটোবেলা থেকে একটা প্রচণ্ড স্বপ্ন ছিল আমি হচ্ছে আমার নিজের এলাকার আমার যে দরিদ্র মানুষ, এবং আমার প্রথম কথা আমার নানু এই কথাটা বলেন যে আমি আমার নাতিকে এই একটা জিনিসের জন্য ডাক্তারি পড়াইতে চাই, সে গরিব মানুষের সেবা করবে, সে গরিবের ডাক্তার হবে। এটা আমার জন্য একটা বড় ছিল, আমার জন্য অনেক ভালো অপশন ছিল। কারণ আমি এখানে দেখেন আমি যদি BCS-এ যাই আমার বেতন কয় টাকা হবে, বা আপনি যেটা বললেন যে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, ব্যাপারটা আসলে অনেক ক্ষেত্রে তাই, অনেক অবস্ট্রাকল বাংলাদেশি হেলথ সেক্টরে থাকে, কিন্তু এরপরেও আমরা কি সবাই কি খারাপ আছে? সবাই খারাপ নাই, এবং আপনার মনে আগে করতে হবে যে আপনি আসলে কি চান। আপনি কি চান যে মানে একটা টিপটপ জায়গায় বসে থাকবেন? আসলে দুনিয়াটা কিন্তু এই রকম না, দুনিয়াটা হচ্ছে মানে কষ্টের জায়গা, হার্ডওয়ার্কের জায়গা। আপনি ওইখানে দেখবেন, ওইখানে যারা গেছে তাদের কাছ থেকে আপনি শুনে, আমি কিন্তু এটা অনেক শুনেছি, এবং আমি নিজেও এদের কাছে, আমি যখন ইন্টারনি লাইফে ছিলাম 3rd ইয়ার থেকে 4th ইয়ার আমি ক্যাপলান সিরিজের পুরো বই নিয়ে আসছি, প্ল্যাবেবল পুরো নিয়ে আসছি। তো তখন তো আমি ডিসিশন নেইনি যে আমি দেশে থাকবো না বিদেশে থাকবো, তো আমার কাছে সব বই ছিল, এবং আমি প্রত্যেক দিন 2-3 দিন পর পরে আমি মানুষকে নক দিতাম, ফেসবুকে নক দিতাম, বিভিন্ন যখনই আসে যে বিদেশে কেমন, এখানে স্যালারি কেমন, বা এখানে সুযোগ সুবিধা কেমন, তখন আমি সব অ্যানালাইসিস করতাম। কিছুটা যান্ত্রিক বলতে পারে, এখন এটা ডিপেন্ডস অন মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার ক্ষেত্রে ভিউটা ছিল যেমন আমি আমার এলাকায় থাকবো, আমার আত্মীয় স্বজনের কাছে থাকবো এবং তাদেরকে সেবা দিব, হ্যাঁ, এবং এই যে আমার দেশের যে মানুষের প্রতি আমার যে মায়া, এটা আমি ফিল আপ করবো, এবং এর মধ্যে আমার যতটুকু আমার রিজিক, আল্লাহ তো আমাকে বাংলাদেশে জন্ম দিয়েছেন, উনি তো আমাকে ইউকেতেও জন্ম দিতে পারতেন, এটা তো আল্লাহ নিশ্চয়ই একটা প্ল্যান, এবং আমার এর মধ্যে যতটুকু চেষ্টা আমার করা যায়, যতটুকু করা যায় সেটার অনুসারে আমি কাজ করে যাব। মাঝে মাঝে মনে হইতো যে সুযোগ আছে, তুমি কেন তাও যাচ্ছ না, কেন ব্যবহার করছো না? এই জন্য কোনো দিন আমি নিজেকে প্রশ্ন করতাম যে আফসোস করবা কিনা। বা আমাদের এই BCS ক্যাডারেও কিন্তু আবার অনেক রকমের ভ্যারিয়েশন, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, এগুলোরও কিন্তু অনেক আছে। তো তখন আমার কাছে একটাই, আমি আল্লাহর জন্য, কারণ আমার লাইফটাকে সেট করব, এবং এইটা এমন একটা পেশা যেটা একসাথে দুইটা জিনিস করা যায়, হ্যাঁ, যেটা এক নাম্বার হচ্ছে আমি ইকোনমিক্যালি আলহামদুলিল্লাহ ভালো থাকবো, এবং একই সাথে মানুষের একটা দোয়া বা একটা, এটা তো আমাদের কামরুল স্যার একটা কথা বলতেন যে 24 ঘন্টায় আমাদের ইবাদত। তো এই বড় সুযোগটা বাংলাদেশের মতো একটা জায়গায়, সেটা ছেড়ে অন্য কোনো জায়গায় আমাকে সেই সাহসটা, এবং আমি সত্যি কথা বলতে আমি খুব ইমোশনাল মানুষ, আমার পরিবারের অ্যাটাচমেন্ট আমার অনেক বেশি। মানে আমি তখন 30 দিন বা 35 দিন হয়ে যেত বাসায় আসতাম না, আব্বু আম্মু ফোন দিয়ে বলতো যে এতদিন কিভাবে থাকে মানুষ, ঠিক আছে, অনেক দিন দেখি না। তো এই সমস্ত বিভিন্ন কারণে আমি তখন, আম্মু একটা ইমোশনাল কথা বলতো যে আমার যদি আজকে তুমি এখন বিদেশে, আমার আজকে একটা অসুখ হইলো, তুমি কিভাবে আসবা? তো আমার ছেলে এখানেই থাকবে। তো আমার জীবনে আমার আব্বা আম্মার এই ডিসিশনগুলো, আমার নিজেরও তখন মনে হলো যে ওই যান্ত্রিক লাইফে আমি ওইখানে যাওয়ার মতো, আমি একসময় নিজেকে অনেকের কাছ থেকে শুনতাম, হ্যাঁ, এখন আমার প্রায়োরিটি লিস্টে ওইটা ছিল না। আমার প্রায়োরিটি লিস্টে, হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা জীবনের জন্য দরকার, অনেক অবস্ট্রাকল বাংলাদেশে, সিকিউরিটির ইস্যুস আছে, BCS-এ আরও অনেক ইস্যুস আছে, কিন্তু আমার কাছে প্রায়োরিটি লিস্টে ওইটার নিচে ছিল। এখন যার কাছে প্রায়োরিটি লিস্টে উপরে টাকা পয়সা প্রতিপত্তি এটাই উপরে, তার ওই ইমোশনাল অ্যাটাচমেন্টটা অত ম্যাটার করে না, বা তার এই জিনিসটা কোনোভাবে ম্যানেজ করতে পারে, স্পিরিচুয়াল যে বিষয়টা, এটা অত ম্যাটার করে না, তারা যায়। এখন ম্যান টু ম্যান ভ্যারি করে, আর অপশন তো সবারই ওপেন আছে। যে কেউ, যে আপনি যেটা বললেন, বাংলাদেশের ডাক্তাররা আসলে খুব ম্যারিটোরিয়াস, এবং এই যে MRCP-তে ফার্স্ট হয়, বা ধরেন এই যে এত নাম্বার পায়, ওইখানেও যায় ভালো করেন, তো সবই তো সম্ভব, এবং সেই সম্ভাবনা যাদের মধ্যে আছে, এটা টাইম টু, এটা পার্সন টু পার্সন হয়। আমার ক্ষেত্রে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল।
অসাধারণ। আমরা যারা যাচ্ছে বাইরে তাদের ব্যাপারে নেগেটিভ না, কিন্তু আমরা আমাদের ডিসিশনটা কি কেন দেশের জন্য নিলাম সেই ক্ষেত্রে আমাদের জাস্টিফিকেশন। এটা প্রতিটা জিনিসই আপনার অন্তরের ইচ্ছার উপর নির্ভর করে, আপনি কি চাচ্ছেন, আপনার মনেরটা কি। এবং আমি মনে করি যে কোনো কাজ শুরু করার আগে মানে আমার থিঙ্কিংটা ছিল যে আমি আল্লাহর জন্য আমার পুরো জীবনটা শেষ করে করে দিব। তো এটার জন্য আমার জন্য যেটা সহজে 2 4 মিলে যেটা সহজ হয় আমি সেটাই সবসময় করার চেষ্টা করতাম। এটা আমার কাছে অ্যাব্রোডটা আমার কাছে মনে হয়েছে একটু কঠিন আমার জন্য, কারণ ওই কালচারাল যে অ্যাটাচমেন্টটা, এইটা আমাকে আমার এক বড় ভাই বলতেন যে তুমি মুসলমান, তোমার ওয়াইফ মুসলমান, তোমার বাচ্চা কাচ্চাও মুসলমান থাকবে, বাট তোমার নাতি তার পরের জেনারেশন কি হবে সেটার গ্যারান্টি কিন্তু নাই। তো কাজেই আমি একটা কথা সবসময় বলি, যেখানে 10 জন সিগারেট খায় সেখানে একজন সিগারেট না খাওয়াটা অস্বাভাবিক, যেখানে 10 জন পড়াশোনা করে সেখানে একজন পড়াশোনা না করাটা অস্বাভাবিক। তার মানে এনভায়রনমেন্ট, চারপাশের পরিবেশ, এটা ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে, তাই না? একটা লোহা আপনি যদি পানিতে রেখে দেন সেটা একরকম থাকবে, আর একটা স্টেরাইলেস একটা জায়গায় রেখে দেন এটাও। আর দুনিয়াটা তো কেবলমাত্র সব কিছু মানে সব কিছুই দরকার আছে, ফ্যামিলি লাইফ দরকার আছে, আপনার ধর্মীয় ব্যাপারও দরকার আছে, আপনার টাকা পয়সা অবশ্যই দরকার, এটা আমাদের একটা বিষয়, সব কিছুই দরকার, মানে সোশ্যাল একটা ব্যাপার যেটা, এটা আমার কাছে একটা, যেইখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি সেখানে আমি না থেকে অন্য একটা জায়গায়, সেখানে অ্যাডাপ্টেশনের বিষয়, সেখানে আমার কালচারের বিষয়, সোশ্যাল যে ব্যাপার, অনেকগুলো বিষয় অ্যান্সারটা পেলাম। এখন আমার কথা হলো যারা সিরিয়াস তারা যেখানে যায় সেখানে সিরিয়াসনেসটা রাখে। তো পাশ করার পরে যখন ওই যে বললাম যে 3টা প্যারামিটার, তো এখানে আমি তো একটু আগেই বলে দিয়েছি, একটু ওদিকে যাই একটু, তারপরে আবার ফেরত আসবো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে বিয়ে করার ব্যাপার। বিয়েটা তো শুনলাম 3rd ইয়ারে করে ফেলেছেন, এটা তো খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ বিয়ে করার পরে বউর পেছনে অনেকেই মনে করে এটা একটা অবস্টাকল, এটা একটা বাধা বা ফ্যামিলির হেডেকটা চলে আসে মাথায়। তো এর মধ্যেই হচ্ছে 3rd ইয়ারে বিয়ে হলো, তারপরে হচ্ছে পাশ করার পরে গল্প একটু পরে শুনে বিয়ের গল্পটা একটু শুনে ফেলি। তারপরে বিয়ের ব্যাপারটা আমার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ছিল, যে আমার আব্বা আর আম্মা হচ্ছে, আব্বা আমার শাশুড়ি হচ্ছেন কলিগ ছিলেন, একই BCS এর ক্যাডার। তো তারা অনেক আগের থেকেই তাদের মধ্যে ফ্যামিলিগত একটা সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ। তো তারপরে হচ্ছে আমি যখন 3rd ইয়ারে পড়ি, তো তখন হচ্ছে আব্বা, তারপরে সবাই হচ্ছে খুব চিন্তিত যে কখন মরে যায়, তো সন্তানের বিয়ে শাদী কোভিডের সময়টাতে। তো তখন হচ্ছে হুট করে আম্মুর কাছ থেকে প্রথম আসলো যে রোদেলাকে আমার খুব পছন্দ, আমার ওয়াইফের নাম হচ্ছে রোদেলা, তো ওকে আমার খুব পছন্দ বা এরকম আর কি। তো তখন এত সবাই বাইরের আশেপাশের মানুষ এত আগে বিয়ে করবে, ক্যারিয়ার তো অনেক হবে, এটা হবে ওইটা হবে। তো এখানে আমি আমার ফ্যামিলির কাছে খুব গ্রেটফুল, আমার ফাদার ইন ল, মাদার ইন ল এবং আমার আব্বা মা, যারা খুব ডিসিশন নিয়েছেন ইভেন, এবং তারা যে ইকোনমিক সাপোর্ট আমার স্টুডেন্ট লাইফ থেকে, তো সেটা তারা ইনশিওর করছে, তাদের খরচ তাদের, এবং এটার কারণে বিয়েটা ইজি হয়েছে। আমার মনে হয় বিয়েটা ইজি করলে কি হয়, মানে আমি ইয়াং জেনারেশন, এখন তো এই টেন্ডেন্সিটা অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ। আগে একটা সময় ছিল যে বিয়েটাকে একটা ট্যাবু রাখা হইতো না, এস্টাবলিশড ছেলে লাগবে, তারপরে দাঁড়াইতে হবে, তারপরে আরে ভাই তার ছেলে তার মেয়ে তার তো খরচ লাগছে, এবং আপনি তাকে একটা অ্যাটাচমেন্ট করে দিলে তার মেন্টালটা সেট আপ থাকবে, তার সব কিছু পড়াশোনা। এবং আমি মনে করি কি, এটা আমার ব্যাচমেটরাও বলে সত্য কথা, সেটা হচ্ছে আমার রেজাল্ট কিন্তু মানে বিয়ে করার পর থেকে ট্রিমেন্ডাসলি আরও ভালো হইতে থাকলো, ঠিক আছে, মানে আমার কাছে মনে হয়েছে, এবং আমার কনসেন্ট্রেশনও অনেক ভালো, এবং সব কিছুতেই একটা সাইলেন্ট এনভায়রনমেন্ট। এবং আমি মনে করি আমার বারাকাগুলা বিয়ের কারণে বা এই ব্যাপারগুলোর কারণ আসছে। তো রিজিক, যার রিজিক কিন্তু সে নিয়ে, বিয়ে কিন্তু একটা রিজিক নিয়ে আসে, তো এটা একটা ইম্পর্টেন্ট ছিল আমার। এবং আমার কাছে মনে হয়েছে যারা ইয়াং জেনারেশন বা যাদের বিয়েটাকে কখনোই, এই ক্যারিয়ারটা আমাদের ডাক্তারদের জীবনে অনেক লম্বা, এবং এটা আমার কাছে মনে হয় যে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এটার মাঝখানে বিয়েটাকে আলাদা করে রাখা, এটা যে ক্যারিয়ারের অবস্টাকল, এইভাবে চিন্তা না করে উচিত। যখন আপনার কাছে সুযোগ আসে, আপনি সামর্থ্যবান বা একটু ফ্যামিলি সাপোর্ট আছে, এখন আবার এমন করা উচিত না যে করে খুব অসুবিধা করে তারপরে করা, মানে মোটামুটি একটা হইলে যাদের ফিটনেস আছে সেটা একটু করে, আর যার খরচ এটা ইজি করলে। বাইরের দেশে কিন্তু এটা খুব ইজি, আমরাই কেন জানি বাংলাদেশের একটা যে এস্টাবলিশড হইতে হবে, হ্যাঁ, এটা একটা বিষয় থাকে। এটার কারণে কিন্তু বিয়েটা আরও কঠিন হয়ে গেছে। আমি করি বিয়েটাকে ইজি করা উচিত, এবং এটা আমার মেডিকেল লাইফে আমি খুবই এটার জন্য ভাগ্যবান। এবং আমার মনে হয় যে আর্লি বিয়ে করা, এটা করলে সবারই মানে মেন্টাল একটা পিস থাকে, এবং আমাদের যে লাইফটা কিন্তু একটু স্ট্রাগলের, হ্যাঁ, এবং এটাতে ডিপ্রেশন বা এই জিনিসগুলো কিন্তু খুব কমনলি আসে। সেক্ষেত্রে যদি একটা মেন্টাল সাপোর্ট, বিয়ে কিন্তু একটা বড় একটা মেন্টাল সাপোর্ট এবং একটা স্যাটিসফাইড জায়গা, তো সেইটা যদি এনশিওর হয়, আমার মনে হয় এই জার্নিটা আরও বেশি ইজি হবে। এখানে আমি একমত, অবশ্যই একমত, এবং বিয়েটা সহজ করে দেওয়াটাই দরকার।
কিন্তু মানে আমরা মাঝে মাঝে এই বয়সটাতে একটু প্রেম করতে ইচ্ছে করে বা এরকম ব্যাপার স্যাপার থাকে, তো সুতরাং বিয়ে তো করা যেতেই পারে। কিন্তু প্রবলেম যেটা হয়, আমি আমার একটা অবজারভেশন বলি এক সত্য ঘটনা থেকেই, যে এই অল্প বয়সে বিয়ে করা আমার ঢাকা মেডিকেল কলেজে কয়েকটা কাপল আমি দেখেছি। আচ্ছা, এর মধ্যে যারা হচ্ছে মোটামুটি এই যে ম্যাচুরিটি নিয়ে বিয়ে করেছে, যে না আমার হচ্ছে আমি স্ট্রাগল করতে রাজি আছি, প্লাস হচ্ছে আমি অনেক দিকে ছাড় দিব, বা আমার চিন্তাটা তখন ফ্যামিলি কেন্দ্রিক থাকবে প্লাস পড়ালেখা কেন্দ্রিক, এবং ওরা খুব ফোকাসড হয়ে গিয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ওরা এত ফোকাস ছিল, রিডিং রুম, বউ হয়তো রিডিং পার্টনার বা এরকম একটা ব্যাপার, রেজাল্ট ভালো করেছে বা এই টাইপের ব্যাপার ছিল। তো দুই একটা কেস দেখেছি যে ওদের শুধু বিয়ে করাটা দরকার ছিল বা বিয়ের ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিল, কিন্তু ওরা ফিনান্সিয়ালি ততটা সলভেন্ট ছিল না। এবং এই বিয়ের পরে ছেলেটা ডিপ্রেশনে পড়ে গেল, এবং পড়ে যাওয়ার পরে কিন্তু তাদের সেপারেশন হয়ে যায়। কারণ অনেক জায়গায় আমরা শুধু যদি মানে দুইটা ফ্যামিলির রিলেশন এখানে, এখন আমি হয়তো চিন্তা করতেছি বিয়েটাকে খুব সহজভাবে, কিন্তু বিয়ে দেওয়ার পরে মেয়ের যে ফ্যামিলি, এটা খুব ইম্পর্টেন্ট, সে কি সহজভাবে নিচ্ছে কিনা। একটা সময় ছেলের প্রতি এক্সপেকটেশন হলো সে সংসার না চালাক, বোর বেসিক যে খরচগুলো ওগুলো হাত খরচ তো দেওয়ার তার ব্যাপার চলেই আসে, এবং তখন দেখা যাচ্ছে এটা নিয়ে পরে সেপারেশন, এরকম একাধিক ঘটনার সাক্ষী। তো এক্ষেত্রে একটু বুঝে শুনে যেতে হবে। আর্লি ম্যারেজ ব্যাপারটা আসলে এরকম না, একটা ছেলে যদি 21-22 বছরে বিয়ে করতেই পারে, কিন্তু সেক্ষেত্রে একটু ভেবেচিন্তে করার ব্যাপার। এটাই বললাম, একটু ব্যালেন্স থাকা। হ্যাঁ, এটা আমি শুরুতে আমি বলেছি, এবং আমার শ্বশুরের একটা কথা ছিল আমার ওয়াইফকে উদ্দেশ্য করে বলা, তুমি কিন্তু একটা স্টুডেন্টকে বিয়ে করছো, তোমাকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে সেটা, এবং সেইটাই সে রাজি হয়ে। আমাদের কিন্তু স্ট্রাগল, এটা অবশ্যই আমরা স্টুডেন্টকে বিয়ে করা কিন্তু আসলে স্ট্রাগলের, এটা যত সলভেন্ট ফ্যামিলি হোক সবার ক্ষেত্রেই। তো কাজে অনেক স্যাক্রিফাইস সে করেছে, এবং এটা যে 2-2-4 মিলা, আমাদের দুই ফ্যামিলি মিলেছে বলেই তো এটা সম্ভব হয়েছে। কাজে এটা একটু ভেবে চিন্তে অবশ্যই অসাধারণ যুগান্তকারী সিদ্ধান্ত, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু মানে এই স্টোরি থেকে শুধুমাত্র পজিটিভটা নিলেই হবে না যে ভাইয়া বিয়ে করছে আমরাও বিয়ে করে ফেলি, কিন্তু যাওয়া যাবে না, হুজুগে যাওয়া যাবে না, এটা সত্য। 2-2-4 মিলে তবে এটাকে আবার ট্যাবুও রাখা যাবে না। হ্যাঁ, ওই যে একটা কথা বললেন না, দুইজন ইয়া করতেছে, যদি সম্ভব হয় উত্তম হচ্ছে এটাই যে আপনি ইয়া করে ফেলবেন, এবং এটাও একটা লাইফের একটা পার্ট, অবশ্যই গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, তাহলে এবার বিয়ে নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ডাক্তাররা কিন্তু লাইফের যে মানে সহযোদ্ধা হিসেবে সিলেক্ট করা একজন ডাক্তারকেই। তো যখন একজন নন মেডিকেল পার্সনকে সিলেক্ট করার কথাটা আসলো, আপনি কিভাবে দেখলেন? কারণ আমার পার্সোনাল অবজারভেশন ছিল যে আমি যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার ওয়াইফ ডাক্তার, তো আমার স্ট্রাগলগুলো সে ভালো বুঝতে পারবে, অথবা আমি যখন তাকে টাইম দিতে পারবো না বা অনেক স্কারসিটির মধ্যে সে যাবে, তখন সে জানবে যে না, একজন ডাক্তার হিসেবে তার স্ট্রাগলগুলো করতে হয়। কিন্তু নন মেডিকেল মানুষের ধারণা থাকে যে ডাক্তার মানে অনেক টাকা পয়সা বা এরকম কিছু মিসকনসেপশন থাকে, তো এগুলো ডিল করতে অনেক কষ্ট হয় অনেক সময়। তো আপনি কিভাবে ডিল করলেন? বা প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন যে মানুষ জানে না, কিন্তু আমার ওয়াইফের বাবা হচ্ছে ডাক্তার, ওর ভাই হচ্ছে ডাক্তার, এই কারণে ও জানে। এবং আমার কাছে এটা অনেকেই বলেছে যে ডাক্তাররা তো সাধারণত ডাক্তার বিয়ে করে, আপনি কেন করলেন? তো আমার প্রথম ইয়া হচ্ছে আমার ফ্যামিলি লাইফটা খুব ইম্পর্টেন্ট। আমি জানি সব কিছুই ম্যানেজেবল, বাট আমার কাছে মনে হয়েছে আমার এক্সপেকটেশন অনেক বেশি না যে আমার ওয়াইফও অনেক ইনকাম করবে বা আমিও অনেক ইনকাম করবো। আমার হচ্ছে ফ্যামিলি লাইফটা খুব ইম্পর্টেন্ট, যে আমার বাচ্চা কাচ্চা বা আমার পরিবার, আমার মা বাবা সবাইকে টেক কেয়ার করবে। এবং আমার কাছে আমার শ্বশুর এবং শাশুড়ির জুটিটা খুব ভালো লাগতো, মানে অনেস্টলি স্পিকিং। আমার শ্বশুর হচ্ছেন মানে একজন স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডাক্তার, আর আমার শাশুড়ি হচ্ছেন এডুকেশন ক্যাডারের একজন কর্মকর্তা, এবং তাদের জুটিটা আমার কাছে খুব ভালো লাগতো। তাদের ফ্যামিলি খুব, দেখা গেছে বাবা খুব ব্যস্ত, মানে আমার শ্বশুর খুব ব্যস্ত, কিন্তু আমাদের যে সময় দেওয়া, মানে আমাদের মেয়ের জামাই বা মেয়েকে বা রোদেলার জীবনটাই বলি, ওকে খুব সময় দেওয়া, সেটা ওর মা টাইম। যদি দুইজনই ব্যস্ত হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেকে ব্যালেন্স করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অনেকে আত্মীয় স্বজন বা যারা ইয়ে করছে তাদের ফ্যামিলি লাইফটা কিছুটা হ্যাম্পার হয়। যারা ব্যালেন্স করতে পারে তাদের এক্সেপশন। আমার কাছে এটা প্রায়োরিটি ছিল যে আমার ফ্যামিলি লাইফটা খুব ইম্পর্টেন্ট, এবং তাদের জুটিটা খুব ভালো লাগতো। এবং আরেকটা বিষয়, এটা মনে হইতো যে আমার ওয়াইফ কি বুঝবে কিনা, সেই কনফিউশনটা যখন আমার শ্বশুর বা ও তো ছোটোবেলা থেকেই দেখছে ওর বাবা ডাক্তার, ওর ভাই ডাক্তার, যে এবং ও আমার থেকে কিছু কিছু ক্ষেত্রে আমার থেকে ভালো জানে। মাঝে মাঝে বলি যে এত ও দেখে আমার থেকে ভালো এক্সপ্লানেশন জানে। হ্যাঁ, ডাক্তারদের জীবনটা যাপন করেছে, কারণ ডাক্তারদের শুরুর জীবনটা কিন্তু আসলে স্ট্রাগল, এবং সে তার বাবা হয়েছে, তার ভাই, এবং সব কিছু সে অ্যাডাপ্টেড, আমার থেকে সে সেমি ডাক্তার হয়ে গেছে আর কি। তো এই জিনিসটা আমার কাছে ইয়া হয়, এবং এটা আমি মনে করি যে পার্সোনাল একটা চয়েস, যে একই ডাক্তারে বিয়ে করতে হবে এরকম কোনো ইয়া নাই, আপনার যেটা মিলে আর কি, এটা মানে পার্সোনাল বিষয়। আমার ক্ষেত্রে
ক্ষেত্রে এটা কখনো মনে হয় নাই, বরং আমার অনেকে বলেছিল যে তুমি এটা নন মেডিকেল বিয়ে করছো, তুমি তো করবা এবং সাফার করবে। এই যে আমাদের এতদিন হয়েছে, আমি কিন্তু কোনোদিন সাফার করিনি, বরং আমার কাছে মনে হয়েছে যদি ডাক্তার হইতো তাইলে আমার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু কঠিন হইতো। হ্যাঁ, আমার আম্মা একটু অসুস্থ, তাকে টেক কেয়ার করা বা সব কিছু একটু কঠিন হইতো, এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। অসাধারণ। এবার আমরা আমাদের ফোকাসে আসি, সেটা হচ্ছে এই যে বিসিএস এর যখন প্রিপারেশনের ব্যাপারটা হলো, আপনার যদি আমরা প্রোফাইলটা দেখি যে আপনার 45, 46 বা 47 47 তো হয়নি এখনো। হ্যাঁ, 48 এই তিনটা বিসিএস এ আপনি হচ্ছে যথেষ্ট ভালো করেছেন, বা যতটুকু প্যারামিটার আসার কথা সবগুলোতে আপনি অ্যাচিভ করেছেন। তো তার মানে শুধুমাত্র স্পেশাল বিসিএস না, জেনারেল বিসিএসে আপনার দক্ষতা যথেষ্ট ভালো। তাহলে আমাদেরকে একটু হাইলাইট করবেন যে আসলে জেনারেল বিসিএস আর স্পেশাল বিসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে মৌলিক ডিফারেন্সটা কোথায় ছিল। আর এমনি ওভারঅল যদি আমি বিসিএস এর প্রিপারেশন নিতে চাই, একজন ডাক্তার হিসেবে আমাকে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়, যে ক্যারিয়ারের প্রচুর ব্যস্ততা থাকে, সবার তো ফিনান্সিয়াল সলভেন্সি থাকে না, চাকরি বাকরি করতে হয়, তখন চাইলেও অনেক সময় থাকে না। তো টেকনিক্যালি কীভাবে প্রিপারেশন নিলে বিসিএস এর জন্য একটা ভালো প্রিপারেশন হতে পারে? ওকে, ভেরি গুড কোশ্চেন। তো জেনারেল, প্রথম প্রশ্নটা হচ্ছে জেনারেল এবং স্পেশালের মধ্যে আমার কাছে মনে হয় যে ডাক্তারদের জন্য সবসময় স্পেশাল বা এই একটা সিস্টেমের মধ্যে আসা উচিত। তো আমি যখন প্রথম 45 বিসিএস শুরু করি, আমার তখন ইন্টার্নশিপ ছিল এবং আমি চিন্তা করতাম যে ওই যে বললাম যে আমার ছোটোবেলা থেকে একটা সেট আপ ছিল যে বিসিএস ক্যাডার হবে, এবং ইন্টার্নের সময় আমি মোটামুটি শিওর যে বাংলাদেশে থাকার জন্য আমার একটা বিসিএস দরকার। তো আমাদের প্রথম আমার 45 বিসিএসটা ইন্টার্নের সময় ছিল, ওইটা আমি প্রথম কোয়ালিফাই করার সুযোগ পাই। তো ওইটাতে আমি যখন পড়াশোনা শুরু করি, আমিও মনে মনে স্বপ্ন দিন গুনতেছিলাম কবে একটা স্পেশাল আসবে, কবে আমি সেটার করব। তো প্রথম আমার কাছে মনে হয়েছে যে জেনারেল আর স্পেশালের মধ্যে পার্থক্য যেটা, 100 নাম্বার, তো ওইটা তো 900 নাম্বার, জেনারেল বিসিএসে 900 নাম্বার থাকে, আর স্পেশালে তো 200 নাম্বার থাকে টোটাল আর কি। পিলিতে 200 নাম্বার, 200 নাম্বার পুরাটাই হচ্ছে জেনারেল পার্ট থাকে, আর স্পেশালে হচ্ছে 100 আর 100। তো এই দুইটা ডিফারেন্স, একটা মেডিকেলসে আমরা যে 5 বছর পড়েছি, 5 বছরের সেই পড়াটাই আসলে এক্সিকিউট করার একটা সুযোগ থাকে। 45 এবং 46 এবং 48 স্পেশাল, এটা মানে 45ও আমাদের প্রায় 1700 মতো 950-এর মতো সিট ছিল, 46ও এরকম, কিন্তু সেই প্রিলিটাই ডাক্তার আসলে কোয়ালিফাই করতে মানে ম্যাক্সিমাম সিট হচ্ছে ফাঁকা যেত। তখনই মনে হতো যে ডাক্তারদের জন্য আসলে স্পেশাল বিসিএসটা খুব জরুরি। এবং আমার কাছে মেইন সেট আপটা ছিল যে আমাকে যেহেতু একটা বিসিএস ক্যাডার হইতেই হবে, আমি প্রিপারেশনটা খুব আগে শুরু করছি। কারণ ম্যাক্সিমাম হচ্ছে আমাদের প্রিলি পাস করাটাই খুব কঠিন থাকে, কারণ 200 নাম্বার তো মানে খুব টাফ থাকে, আর জেনারেল মানে কোশ্চেন থাকে সবার জন্য, তো একই কোশ্চেন যেহেতু একটু টাফই থাকে। তো সেক্ষেত্রে প্রিপারেশনটা একটু স্ট্রং নেওয়া হয়, এবং এটা দীর্ঘদিন বা একটা লং টার্ম প্রিপারেশন, একটা স্ট্রং প্রিপারেশন না থাকলে সেটা কঠিন হয়, কারণ আলাদা আলাদা কিছু বাংলা ইংরেজি এগুলো কিছু থাকে যেগুলোর জন্য একটু কঠিন। তো সেই ক্ষেত্রে এটা অনেক ফার্স্ট শুরু করতে হয়। আর স্পেশালের ক্ষেত্রে ওইটা যখন আমরা 45 দিলাম, 46 দিলাম, 48 দিলাম, তখন অলরেডি 45 বা 46 দিতে আমার অনেক একটা আইডিয়া চলে আসছে। তখন 48-এর জেনারেল পার্টটা আমার একটা ভালো দখল, আর স্পেশালটা তো আমি যেহেতু ইয়ার মধ্যে ছিলাম, একটা ডিগ্রির বা অ্যাটাচমেন্টে ছিলাম, ওই জিনিসটা আমার জন্য ইজি হয়েছে আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে তো আমরা দেখলাম যে এখানে মেডিকেল সায়েন্সের নলেজটা এখানে কাজে লাগানো যায়। তো নর্মালি কি মনে হয় আসলে বিসিএস এর রিক্রুটমেন্টের প্রসেসটা আসলে কেমন হওয়া উচিত ডাক্তারদের জন্য? এই যে চর্যাপদের যে ইতিহাস অথবা এই ব্যাপারগুলো আসলে মেডিকেলে ডাক্তারি করতে গেলে কতটা লাগে? আমি বলি যে এই সিলেবাসটার একটা ট্রিমেন্ডাস চেঞ্জ দরকার। আমাদের পার্শ্ববর্তী দেশ বা উন্নত দেশগুলো কিন্তু এই সিস্টেম অলরেডি, আমরা সেই মানধাতার আমলে পড়ে যাচ্ছি। সেই 60-এর দশকে 70 দশকে যেরকম ছিল, আমার কাছে মনে হয় আমাদের মানে স্পেশাল বিসিএস বলতে আমি এটা বলতে চাচ্ছি না যে স্পেশালি নিতে হবে, আমাদের স্ট্রাকচারটাই একটু চেঞ্জ করা দরকার। আমার চর্যাপদের ইতিহাস পড়ে আমার তো কোনো লাভ নাই, আমি সরকারি চাকরি, আমার কিছু জিনিস জানার দরকার আছে, বাংলাদেশের জিনিস, আন্তর্জাতিক ম্যাথ মেটাল এগুলো কিছু রাখা যেতে পারে, বাট এটার একটা সংস্কার দরকার যে এত বড় নাম্বার, আমার কিছু মেডিকেল পার্ট থাকো যেটা দিয়ে আমি জাজমেন্ট করবো। কারণ আমি উপজেলায় যাই তো আমি সেই চর্যাপদের কবিদের নাম লিখবো না, আমি তো ওষুধ লিখবো, আমি তো ড্রাগ লিখবো। তো সেই ড্রাগগুলো বা সেই মেডিকেল সায়েন্সের কিছু জিনিস আমাকে জাজমেন্ট করে, যেটা স্পেশাল বা এই সিস্টেমে আসা উচিত। কিছু মার্কস আমি মনে করি বড় মার্কসটাই থাকা উচিত মেডিকেল সায়েন্সের উপরে, এবং কিছু নাম্বার যেগুলো বাংলাদেশের যেহেতু একটা গভর্নমেন্ট সার্ভিস, তো সেটার জন্য কিছু জিনিস থাকা দরকার, যেটা আমি যেহেতু অনেক কিছু মেডিকেল লিগাল ইস্যুস থাকে, কিছু নিয়ম থাকে বা অনেক কিছু থাকে, সেগুলোর জন্য কিছু থাকতে পারে, বাট একটা সংস্কার দরকার। দেখেন আমি যদি
বলি আমি 45 BCS এর প্রিলিমিনারি দিয়েছি 2023 সালে, সার্কুলার হয়েছে আমাদের 2022-এ, এখন হয়ে গেল কত 2025, এখনও কিন্তু সেটার ভাইবা কমপ্লিট হয়, ভাইবে শুরুই হয় না, মানে আমাদের মেডিকেল সায়েন্সের ভাইবা শুরু হয়েছে জেনারেল পার্টে, মানে এটার গেজেট হইতে ধরেন আপনার আরও 2-3 বছর লেগে যাবে, অথচ 48 একটা স্পেশাল BCS সেটার নিয়োগ কিন্তু 3-4 মাসে, সেটা যদি সম্ভব হয় তাহলে 45 কেন হবে না? এই যে একটা বড় একটা দেখেন, আমি যদি 45-এ যদি জয়েন করি 46, আমি কিন্তু 3টাতেই কোয়ালিফাই, তাহলে আমি কিন্তু দেখেন আমি কিন্তু একবার যদি আমি 45-এই টিকে যেতাম, দ্রুত নিয়োগ হয়ে যেত, তাহলে কিন্তু আমার এতগুলো পরীক্ষাও দেওয়া লাগতো না, এবং একরকম একটা সিট আমরা যদি বলি যে একটা স্বল্পতা, যে একটা আর্টিফিশিয়াল একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়, সেটা আসলে তৈরি হতো না। এটার জন্য আমার কাছে মনে হয়, এবং এই সিস্টেমটা টোটাল 1 বছরের মধ্যে পিএসসি এখন যে সিস্টেমে আগাতে চাচ্ছে, আমি মনে করি খুবই সুন্দর একটা সিস্টেমে যদি আসলে এক্সিকিউট করতে পারে, কারণ প্ল্যান অনেক নেয়, তো তারা যদি চায় যে 1 বছরের মধ্যে নিয়োগ হবে, এবং এটা একটা আলাদা সিস্টেম, কারণ আমাদের এই যে উপজেলাগুলোতে কিন্তু প্রায় একসাথে বড় না নিয়োগ দিয়ে অল্প অল্প করে প্রতি বছরই একটা, এবং এটা খুব দ্রুত ইয়ার মধ্যে, তাহলে জুনিয়ররাও সুযোগ পাবে এবং উপজেলা কখনো খালি থাকবে না, কন্টিনিউয়াসলি সিস্টেমের মধ্যে থাকা উচিত। যেটা পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, সব দেশ সিস্টেমই কিন্তু এরকম যে পুরা ইয়ার মধ্যে আলাদা করে একটা সিস্টেম করে ফেলে, যেমন জুডিশিয়ারি কিন্তু আমরা আলাদা করে ফেলছি। এই একটা নীতিগত সংস্কার খুব জরুরি, কারণ এইটা না হইলে এই যে আমাদের 4-5 বছর একটা ডিগ্রির পিছনে, আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে বছরের পর বছর 3-4 বছর ধরে শুধু বিসিএসসি পড়তেছে, ওর পুরো লাইফটাই বিসিএস এর পিছনে, কিন্তু এবার তারপরে শেষে হতাশাও কিছু আছে, আবার কেউ প্রাপ্তিও হয়, কিন্তু একটা বড় যেই টাইমটা কারণ আমি তো সেবা দিব মানুষকে, আমি সার্ভিস দিব আমার মানুষের, যদি এটা তো মেডিকেল সায়েন্স অনেক ভাস্ট জিনিস, আমাকে অনেক পড়াশোনা করতে এমনিতেই, সেখানে যদি আমার 4-5 বছর একটা মানে সরকারি চাকরি জোগাড় করতে চলে যায়, আমি কিভাবে সে বাকি সময়টা আমার কোর্সের পড়া, আমার যে স্পেশালিস্ট পড়া, এখন তো MBBS, কত কিছু আমার কাজ, নিউ গাইডলাইন আসে, সেগুলো সম্পর্কে আমি কিভাবে জানবো? তাহলে কাজে এটা আমার কাছে মনে হয় এই সিস্টেমটাকে করা দরকার, চেঞ্জ করা দরকার, নীতিগত সংস্কার করা দরকার, ডাক্তারদের জন্য স্পেশাল এই বিসিএসটাকে প্রতি বছর এবং নির্দিষ্ট টাইম ফ্রেমে নিয়ে আসা এবং একটা টাইম ডেটের মধ্যে শেষ করা দরকার, এই সিস্টেমে আসা খুবই জরুরি। আচ্ছা, স্পেশাল বিসিএস সম্পর্কে একটা মানে মানুষের নেগেটিভ একটা দৃষ্টিভঙ্গি থাকে, যে ধরেন এখানে বিসিএস এর যে বাধা ধরা যে সিস্টেমটা, সেটাকে অনেক ক্ষেত্রে ওভারলুক করা হয়, যে হয়তো এই এমসিকিউর পরে সরাসরি ভাইবা নিয়ে নেওয়া হচ্ছে, রিটেনটা হচ্ছে না মাঝখানে। তো এই ব্যাপারগুলোতে অনেক সময় মতামত আসে যেরকম, যেখানে হচ্ছে কোয়ালিটি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকে, বা এক্ষেত্রে বিসিএস এর ক্রেডিবিলিটিটা অনেক সময় কমে যায়। আচ্ছা, আবার 5-6 হাজার নিয়োগ বা 3-4 হাজার নিয়োগ, এরকম বড় বড় কিছু নিয়োগ হলে যেটা হয় যে মূলত যখন 6,000 বা এর বেশি নিয়োগগুলো হয়, তখন দেখা যায় প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 15 জন 20 জন ডাক্তার বা এরকম বড় একটা সংখ্যক চিকিৎসক যায়, ওনাদেরকে ঠিকমতো কাজ দেওয়ার মতো যথেষ্ট স্পেস থাকে না, অথবা ওনাদের রুম দেওয়ার মতো যে ওনারা বসে রোগী দেখবে এই স্থাপনাও সবসময় থাকে না। এরপরে 2 বছর পরে যখন হচ্ছে পেরিফেরি থেকে আপনার পোস্ট গ্রাজুয়েশন বা বিভিন্ন কারণে ডেপুটেশনের জন্য আবেদন করা হয়, তখন দেখা যায় আবার উপজেলাগুলোতে 3-4 জন ডাক্তার এসে থাকে, কখনো কখনো 1-2 জন ডাক্তার চলে আসে, প্রচন্ড ক্রাইসিস থাকে অনেক সময়। তো এই যে বাল্ক সিস্টেমে এত বড় বড় নিয়োগ না দিয়ে যদি প্রতি বছর 2,000 করে নিয়োগের ব্যবস্থাটা করা যেত, তাহলে হয়তো এই ক্রাইসিসটা আমরা প্রতি বছর ধরেই ফেস করতাম না, মানে অ্যাভয়েড করা যেত। তো এই ক্ষেত্রে আপনার মতামত, আপনি তো একটা স্পেশাল বিসিএসের সুবিধাভোগী, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়? আসলে আমার কাছে আপনার 2টা পয়েন্টই খুব যৌক্তিক। প্রথমটা হচ্ছে ক্রেডিবিলিটি। আসলে যখন স্পেশাল একটা বিসিএস হয়, 200 নাম্বার একটা পরীক্ষা, হ্যাঁ জাজমেন্ট করা হয়, বাট আমরা যে রিটেন দিয়েছি 900 নাম্বারের রিটেন কিন্তু খুব টাফ। 45-এ আমরা যখন দিয়েছি আমার মাঝে মাঝে হাত ব্যথা হয়ে যেত এত লিখতে, সেটার ক্রেডিবিলিটি আর স্পেশাল ক্রেডিবিলিটি কোনো ইয়াতে হবে না, কিন্তু সেটার তো একটা রেস্ট্রিকশনও আছে। যেমন স্পেশাল বিসিএস এর সম্ভবত এটা আমি যতটুকু জানি যে একটা ইয়া পর্যন্ত, পরে হচ্ছে উপসচিব বা এই পরের র্যাঙ্কে একটা রেস্ট্রিকশন বা এই লেভেলের একটা প্রশাসনিক একটা কাটমার্ক আছে, যে 900 নাম্বারের পরীক্ষা দিয়ে তাহলেই হচ্ছে ডিডি বা কি বলে ডিএস এর উপরের পোস্টগুলোতে যেতে পারবে, এই একটা রেস্ট্রিকশন আছে। আর সেকেন্ডটা তো খুবই জরুরি একটা প্রশ্ন, কারণ এটা 39 এবং 42 এর ক্ষেত্রে খুব মারাত্মক আকারে আমরা উপলব্ধি করেছি। 39 যখন জয়েন করেছে ঠিক 2 বছর পর উপজেলা পুরা ফাঁকা, 42 যখন জয়েন করেছে তার 2 বছর পরে ম্যাক্সিমাম ফাঁকা। তো কাজে এই যে একটা বাল্ক সিস্টেম, এটার আসলে চেঞ্জ করা দরকার, কারণ একসাথে উপজেলা ফাঁকা হয়ে যায়। এই জন্য কন্টিনিউয়াসলি প্রতি বছর
ডাক্তার নিয়োগ দিতে হবে প্রতি বছর, কারণ কিছু ডাক্তার তো অবশ্যই উচ্চশিক্ষার জন্য আসবে উপজেলা কন্টিনিউয়াসলি, তাহলে এই যে পুল আপটা এটা কোনো সময় খালি হবে না, এবং যে একসাথে 15-16 জন ডাক্তার উপজেলায় সেই জিনিসটাও হবে না। কাজেই একসাথে বাল্ক সিস্টেমে না যেয়ে প্রতি বছর মানে কিছু কিছু, সেটা 500 হতে পারে, সেটা 1000 হতে পারে, বাট এই যে কন্টিনিউয়াস পাইপলাইনটা এটা আমার মনে হয় থাকা উচিত। অসাধারণ। এখন আমরা যদি আপনার বয়সে আবার স্ট্রাগলের দিকে ফিরে আসছি, যে এই MBBS পাস করার পরে নিজের চাকরি বাকরি করার একটা দাবি থাকে, ওই সময় হয়তো কারো কারো বউ বাচ্চা থাকলে সেটা তো আরও বেশি কঠিন হয়ে যায়, তখন তো BCS এর জন্য প্রিপারেশন এটা খুব কঠিন হয়ে যায়। তো আমি যদি বলি যে আমি ধরেন আমি হচ্ছে MBBS পাস করেছি, এখন আমি BCS এর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি, তো সহজ ভাষায় যে ঠিক কোন কোন জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে পড়লে আমি BCS এর প্রস্তুতিটা আমি সহজভাবে নিতে পারবো, আমাকে একটু বলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। BCS এইটা হচ্ছে বা এখন পর্যন্ত যে সিস্টেমে আমরা আছি এটা একটা কিছুটা আপনি বলবো যে কমপ্লিকেটেড। আপনি যদি করেন আপনাকে একটু ফোকাস হইতে হবে। সহজ করে যদি একটু বলি এটা কমপ্লিকেটেড বিষয়টাকে, যে আপনাকে প্রথমে হইতে হবে যে আপনি সিলেবাসটা সম্পর্কে একটা গ্রস আইডিয়া রাখতে হবে, এবং আমি মনে করি যে আমি একটা সিস্টেমের কথা বলি প্রমোদারো, মানে অল্প অল্প করে কন্টিনিউয়াস, এটা কিন্তু সাস্টেইনেবল। হ্যাঁ, সাস্টেইনেবল একটা টার্ম আমরা সবসময় ইউজ করি। একসাথে দেখুন আমরা যখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমার বন্ধুদেরকে, আমি একসময় এটা হয়তো বা করতাম যে পরীক্ষার সার্কুলার দিলে পড়তে বসতাম। ইটস নট অ্যান আইডিয়াল ওয়ে। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি BCS ক্যাডার হইতে চান আপনাকে অল্প অল্প করে প্রতিদিন পড়তে হবে। আপনি সেটা 3 মাস যদি আপনি একবার BCS এর সিলেবাসটা শেষ করে ফেলেন, আপনি 80% কভার করে ফেলছেন। এরপরে যখন আসবে তখন দেখবেন যে আপনার মাথাটা হেডেক ফ্রি। আপনি যখন একসাথে পরীক্ষার আগে এক গাদা বই নিয়ে বসবেন, এত বড় সিলেবাস দেখে আপনি নিজেই হতাশ হয়ে যাবেন। এইটা আমি যখন এটার প্রিপারেশনটা শুরু করি, আমি ইন্টারনেট সময় হচ্ছে বই নিয়ে ছোটো ছোটো টুকরা বই নিয়ে ঘুরতাম। তো আমার কলিগরা বলতো যে এখনই BCS পড়তেছে, এত আগে পরীক্ষার সার্কুলার এখনও কত দেরি। তো আমি পড়তাম, আমি কান দিতাম না, আমি নিজেই পড়তাম। তো ওই অল্প অল্প করে পড়তে তখন একসময় একটু পরীক্ষা দিতাম বিভিন্ন অ্যাপসে বা বিভিন্ন কোচিংয়ে, তখন থেকে জাজমেন্টটা হয়। আমি যারা ইয়াং চিকিৎসক বা যারা 5th ইয়ারে আছে, যারা ইন্টার্নি আছে, বা যারা BCS ক্যাডার হইতে চায়, আমি তাদেরকে বলবো যে স্ট্রেসে না যে আপনি কন্টিনিউয়াসলি অল্প অল্প করে পড়েন। প্রত্যেকদিন 1 পৃষ্ঠা পড়া কি কঠিন? প্রত্যেকদিন 10টা লাইন পড়া কঠিন? 20টা কোশ্চেন দেখেন, আপনি যদি 1 পৃষ্ঠা করে পড়েন 30 দিনে 30 পৃষ্ঠা, আপনি একদিনে এরকম 5টা সাবজেক্টে 5 পৃষ্ঠা পড়েন, আপনার সিলেবাসের 3 মাসেই তো আপনার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে একবার। আর এটা তো বারে বারে করতে হয়, কারণ ডাটা অনেক, আপনি একবার পরে কোনো দিন পারবেন না, এবং এই জার্নিটা একটু কঠিনই। এই জন্য যেটা করতে হবে রেগুলারিটি, ফার্স্ট ল ইজ রেগুলারিটি, এবং সিলেবাস সম্পর্কে একটা ক্রস আইডিয়া খুব ইম্পর্টেন্ট। সিলেবাসে কী কী প্রশ্ন আসে, কোনটা আসার সম্ভাবনা, এবং কোশ্চেন অ্যানালাইসিস আরও বেশি ইম্পর্টেন্ট। আপনি কোশ্চেন BCS বিগত বছরের কোশ্চেন দেখবেন যে সব টপিক থেকে কোশ্চেন আসে না, এবং এটা চেঞ্জও হয় মাঝে মাঝে, যে ওই কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে, যে কিছু কিছু টপিক কিছু কোশ্চেনের নিচে যে ব্যাখ্যাটা থাকে ওগুলা থেকে কিন্তু আমি মনে করি যে 30 to 50% পর্যন্ত কিছু BCS-এ কোশ্চেন রিপিট হয়। হ্যাঁ, 44-এ যেমন অনেক কোশ্চেন রিপিট হয়েছে বিগত বছর, প্রত্যেকটা BCS-এ কোশ্চেন রিপিট হয়, এবং এটা সম্পর্কে প্রথমে একটা আইডিয়া, সিলেবাস সম্পর্কে আইডিয়া, বই সম্পর্কে আইডিয়া, এগুলো নিতে হবে। এবং এটা কঠিন না, এটা এখন তো আমাদের ফোনে একটা নিলেই কত কিছু চলে আসে, ChatGPT সব ফোনে সব রিসোর্স অ্যাভেলেবেল, আপনি কন্টিনিউয়াসলি ফোনে দেখলেন, একটু করে আগাইলেন। এটাকে কখনোই, আমি সব পড়াশোনায়, শুধু BCS না, যে কোনো পড়াশোনায় কখনোই স্ট্রেসে নেওয়া যাবে না। আপনি কন্টিনিউয়াসলি জানার এবং জানার আগ্রহ থাকতে হবে, এবং পড়াশোনাকে ভালোবাসতে হবে। দ্য ফার্স্ট ল, আপনি হচ্ছে ভালোবাসবেন, প্রত্যেক দিন অল্প অল্প করে পড়বেন, তাহলে দেখবেন একসময় আপনি সিলেবাসটা আসে, তখন আপনার মনে একটা স্যাটি। কারণ আমাদের যখন আপনি যখন মানে আমি একটা সবসময় একটা আমার স্টুডেন্টদেরকেও একটা কথা বলি, যখন করে, সেটা হচ্ছে মানে ট্রেনিং যত কঠিন হয় পরীক্ষা তত সহজ হয়, যুদ্ধ তত সহজ হয়। যদি যুদ্ধের মানে ট্রেনিংয়ে যদি ঘাম না ঝরে, যুদ্ধের ময়দানে রক্ত ঝরবে। আপনি যদি আগের থেকে অল্প অল্প করে পড়েন, পরীক্ষার আগে দেখবেন, আমি এটাই করতাম আমার এই একাডেমিক লাইফে। আমাকে ফ্রেন্ডরা বলতো যে তুই পরীক্ষার আগে এত রিল্যাক্স কীভাবে? তো আমি কি করতাম, মানে আগে পড়ে রাখতাম, অল্প অল্প করে পড়তাম, তো একটু করে আমি কোনো সময় যে সবসময় 24 ঘন্টা 12 ঘন্টা আর কেউ বলতে পারবে না। আমি মাঝে মাঝে আমার কলিগরা এটাও বলে যে তুই এত কম পড়ে কীভাবে? আমি অল্প অল্প করে পড়ি, অনেক আগের থেকে শুরু করি। এটা আমার কাছে মনে হয় এটা যে কোনো ইয়াতে সাকসেস পাওয়ার এটা হচ্ছে আগে স্টার্ট আর্লি, দ্য ফার্স্ট ল। আপনাকে আগে শুরু করতে হবে, শুরু থেকে আপনি অল্প অল্প করে পড়বেন, এক সময় দেখবেন যে এটা শেষ হয়ে গেছে, তখন আপনি
একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমার তো সিলেবাস বা একটু পড়া হয়েছে, একটা আইডিয়া। আর যদি পরীক্ষার আগে দেখবেন যে আপনার মনটা যত ভার, তার উপরে মাথায় আরও 10-40 গুণ ভার, আপনি বলবেন যে এটা তো আমি দেখি নাই, এটা তো রিভিশন দিই নাই, তখন দেখবেন যে আর আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা তখন কাজ কম করে। এই জন্য আমি মনে করি কন্টিনিউয়াসলি অল্প অল্প করে পড়া, প্রমোদারো টেকনিক এটা আছে, তো এটা 10 মিনিট বা 20 মিনিট একটা সেগমেন্টেড লার্নিং, এভাবে করে পড়ে পড়ে যদি আপনি চান ক্যাডার হইতে, এখন তো রিসোর্সের অভাব নেই, অনলাইন অফলাইন অনেক রিসোর্স আছে, এইভাবে করে পড়ে পড়ে এক সময় দেখবেন যে আপনার জিনিসটা ইজি হয়ে গেছে। আচ্ছা, ডাক্তার হিসেবে ডাক্তাররা তো মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থাকে, ম্যাথে ভালো দখল থাকে বা তারা একটু মেধাবীও হয়, তো সেক্ষেত্রে অন্যরাও মেধাবী, অবশ্যই শ্রদ্ধা রেখেই বলছি, তো সেক্ষেত্রে আপনি একজন চিকিৎসক হিসেবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এক্সট্রা কী কী অ্যাডভান্টেজ পেয়েছেন বলে মনে করেন? এটাও আরেকটা খুব আমি মনে করি সবার জানা উচিত। ডাক্তাররা যারা বিসিএস দিতে চায়, এরা আমি মনে করি বিসিএসটা খুব একটা প্লাস পয়েন্ট। কেমন প্লাস পয়েন্ট? নাম্বার 1 হচ্ছে মেডিকেল সায়েন্সের থেকে, মানে মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ, সায়েন্স, আইসিটি, 4টে হচ্ছে 60 নাম্বার, মানে জেনারেল বিসিএসে যদি বলি একটা বড় নাম্বার, কিন্তু মানে আপনার 200 নাম্বারের মধ্যে 60 নাম্বার হচ্ছে আপনার সায়েন্স রিলেটেড বা এই রিলেটেড। আর আমরা তো সবাই সায়েন্সের স্টুডেন্ট, আমরা মেডিকেল সায়েন্স পড়তে আসছি, সবাই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় কম ইফোর্ট। এবং আমি যদি 45-এর কথা বলি, আমার 140 বা 150-র মতো নাম্বার ছিল আলহামদুলিল্লাহ, তো 45 বিসিএসে। তো তখন আমার কাছে আমার ম্যাথ আর মেন্টালি ম্যাথ 45-এর ম্যাথটাও খুব ইজি আসছিল। আমার মনে হয়েছে যে ওই 60-এর মধ্যে আমি 50-এর মতো পাইছি বেশি। তো এইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আমার কাছে মনে হয় যে এই যে আপনি এই 200 নাম্বারটাকে ভাগ করবেন, কারণ আপনি বাংলা যত পড়েন আপনি কখনোই 35 পাবেন না, সম্ভব না। কিন্তু আপনি যদি এই 60-এ প্রিপারেশন নেন, আপনি কিন্তু 50+ পেতে পারেন, অসম্ভব কিছু না। ম্যাথে আপনি যদি প্রিপারেশন নেন, আপনি 15-তে 15ই পেতে পারেন। কাজেই এইটা আমার কাছে মনে হয় আপনি, এইটাই তো বললাম, অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গায় আপনি কম ইফোর্টে বেশি দিতে পারবেন। এই 60-এ যদি আপনি 50 তুলে ফেলেন, আর ওই ইংলিশেও কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট, কারণ ইংলিশ আমাদের মিডিয়ামটাই তো ইংরেজি, তো সেই 35-এ সেটাতে কিন্তু গ্রামারে মোটামুটি সবাই। আর ইংলিশ লিটারেচার একটু টাফ, ওইটা একটু প্রিপারেশন নেওয়া লাগে, ঠিক আছে। আর বাকিগুলো বাংলাদেশ আন্তর্জাতিক এগুলো পেপার পত্রিকা, ওগুলোতে আপনি কম, তখন কম্পিটিশনটা কিন্তু ইজি হয়ে গেল। আপনি যখন 60-এ 50 পেলেন, তখন কিন্তু আরেকজন কিন্তু 20 নাম্বারের বা 10-15 নাম্বার একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল। আপনার প্রিলি টেকাটা কিন্তু, ডাক্তাররা তো মেইনলি প্রিলিতেই একটা হোঁচট খায়, এটা কিন্তু ইজি হয়ে গেল। কাজেই কোন জায়গাটাতে কীভাবে ফোকাস করতে হবে এবং এই অ্যাডভান্সেসটাকে ইউজ করতে হবে, তাহলে ইজি হবে বিষয়টা। এই টেকনিকটা ফলো করার কারণে সম্ভবত চিকিৎসকরা মানে অ্যাডমিন ক্যাডার বা অন্য ক্যাডারগুলো তো খুব ভালো করে। হ্যাঁ, ঠিক বলেছে। এবং এই কারণেই দেখা যায় যে কোনো জায়গায় পরীক্ষা দিলেই যখন ডাক্তাররা খুব ভালো করতেছে, এটা নিয়ে আবার একটা গ্রুপ অফ পিপল হচ্ছে তারা খুশি না, তারা বলে ডাক্তারদের এইসব জায়গায় আসলে যাওয়ার দরকার উচিত না। যাই হোক, তো আসলে যারা মেধাবী, যারা দক্ষ, তারা যেখানে যাবে সেখানেই সুযোগ আছে, যাবে না কেন, তাকে আমি আটকানোর কোনো ক্ষমতা আসলে রাখে না। ওকে, আচ্ছা, এখন এই যে আপনি বললেন যে আপনার সময়ে অনেকেই বিসিএস নিয়ে কয়েক বছর পার করে দিচ্ছে, কিন্তু ডিগ্রির কথা খেয়াল রাখতে পারছে না, বা ইভেন বিয়েও হয়তো করছে না। তো এই যে ক্রাইসিসটা, এবং এই সময় অনেকে ধরেন 2 বছর 3 বছর এখানে থাকার পরে বিসিএস হচ্ছে না বা অন্য কিছু হয় নাই, ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, অনেকের হয়তো সুইসাইডের দিকেও চলে যাচ্ছে। তো এইখানে ব্যালেন্সটা কীভাবে করা যায়, যে বিসিএসের পাশাপাশি আবার ডিগ্রির জন্য কীভাবে পড়া যায়, ট্রেনিংটা কীভাবে করা যায়, বা ব্যালেন্সটা কীভাবে করা যায়? আমি এটাতে খুব বেশি জোর দিব এই কারণ এখন ডিপ্রেশনটা খুব বেড়ে গেছে। এবং আমি মনে করি এই 4টা জিনিস আপনি যেটা বললেন, একটা আরেকটার সাথে খুবই কোরিলেটেড, একটার সাথে, কোনোটাই আলাদা জিনিস না। আপনাকে আমি মনে করি যে ডিসিপ্লিন, সবার আগে ডিসিপ্লিনড হওয়া উচিত। এবং আপনি যেই ধর্মের হোক, আপনার নিজের ব্যক্তি জীবনের জন্য সে কিছু ল অ্যান্ড এথিক্স থাকতে হবে, যে আমি এই জিনিসগুলো ফলো করব। একসাথে সব কিছু, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তবে সবগুলোই তো পড়াশোনা। এবং কখনোই কোনো বিষয় নিয়ে ওভারথিঙ্ক করা যাবে না, অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। আমি সবসময় আমার ইয়াকে বলি যে আমার রিজিকে যেটা আছে সেটাই হবে, রিজিকের বাইরে আমি এক ফোঁটা কিছুই পাবো না। এবং আমি এই নীতিতে বিশ্বাসী যে আমি কন্টিনিউয়াসলি এফোর্ট দিব, আমার কাজগুলো আমি করে যাব, রেজাল্ট তো আলটিমেটলি আমার তকদিরে যেটা সেটাই হবে। আমি সবসময় কোরআনের আয়াতটা মনে রাখি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। এবং আমার কাছে ডিপ্রেশন যে আমাদের মনে কখনো আসে না এটা না, সবাই কিন্তু আমরা জীবনে প্রতিটা মানুষের মধ্যে এটাও একটা লাইফের পার্ট, এবং এটা আসে, এবং এটাকে ওভারকাম করাটা খুব জরুরি। এই যে আপনি মাঝে মাঝে দেখবেন যে পরীক্ষায় আমি খারাপ করি বা একটু মার্কস কম আসে বা পরীক্ষা অনুত্তীর্ণ হই, আশানুরূপ রেজাল্ট আসে না, এটাতে কখনোই ভেঙে পড়া যাবে না। এবং এটাও আল্লাহর কাছ থেকে একটা পরীক্ষা। আমার হার্টকে আমি চালাচ্ছি, আমার মস্তিষ্ক, আমার এগুলো সব কিছু, আমি তো সে এক ফোঁটা
মানে নোংরা পানীয় থেকে আমি আল্লাহকে আমাকে সৃষ্টি করছে, সেই আল্লাহ আমার রিজিক। একটা পাখি সকালবেলা যখন বের হয় তখন কি সে জানে যে তার রিজিক কি আছে? তাহলে আমিও তো একটা মানুষ, আমার জন্য আল্লাহ একটা ডেফিনেটলি হ্যাজ এ প্ল্যান, আল্লাহ ডেফিনেটলি হ্যাজ এ প্ল্যান। তো আমি কেন অতিরিক্ত চিন্তা করব? আমাকে আল্লাহ মেডিকেলে চান্স পাইছে, আমাকে এই কঠিন একটা জার্নিতে আল্লাহ নিয়ে আসছে, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য একটা প্ল্যান রেখেছেন। আমার কাজ হচ্ছে কাজ করে যাও। আমার কাছে যখনই মনে হইতো যে আমি পারছি না, আমি আরও ভালো কোচিংয়ে আরও ভালো নাম্বার হওয়া দরকার, তখন আমি বললাম যে আল্লাহ হয়তো জানেন যে আমার জন্য কি আছে। এবং আমি যখন এই রেজাল্ট দেখি আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার আশা ছিল যখন আমার ভালো একটা নাম্বার আসে, আমার আশা ছিল যে প্রথম 10 বা 15-20-এর মধ্যে থাকবো। পরে আমি যখন দেখলাম যে সেকেন্ড, তখন আমি বেশ কয়েকবার সার্চ করলাম যে আসলেই কি আমি কিনা। আমি রোলটা আবার ওইখান থেকে কপি করে আবার বসাইলাম, কয়েকবার বসাইলাম। তো তখন দেখলাম যে আসছে। তখন আমার কাছে মনে হইলো যে আল্লাহ হ্যাজ এ ডেফিনিটিভ প্ল্যান এবং আল্লাহ আপনাকে কখনোই হতাশ করবেন না। আপনি যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন, বান্দা যেমন তার সৃষ্টিকর্তার দিকে আশা করে, এবং আপনার কাছে যখনই আসবে, এটা দুনিয়ার একটা পরীক্ষা। এবং আপনি যখন এই যে এফসিপিএসে বারে বারে অনুত্তীর্ণ হওয়া, রেসিডেন্সি না হওয়া, এগুলো নিয়ে কখনোই ওভারথিঙ্ক করবেন না। আপনার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। এবং আপনি আরেকটা কথা, তার মানে এই না যে আপনি অন্যদের থেকে কখনো পিছায় পড়বেন না। সবার দিনই 24 ঘন্টা, কারো দিন কিন্তু 24 ঘন্টা থেকে বেশি না। আমি বলি যে ইফ ইউ ডোন্ট ডু এক্সট্রা ইউ উইল নট গেট এক্সট্রা। আপনাকে এটা করতে হবে যে আল্লাহর কাছে এটা প্রমাণ করা যে আল্লাহ আমি বেস্ট। আমি অন্যজন 12 ঘন্টা পরিশ্রম করলে আমি 13 ঘন্টা করি। আল্লাহর কাছে যখন এটা প্রমাণ করবেন, আল্লাহ তো আমি বলি যে আহকামুল হাকিমিন, বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি নিশ্চয়ই আমি 13 ঘন্টা 1 ঘন্টা বেশি পরিশ্রম করছি, কারণ সিট তো লিমিটেড, 120টা সিট ধরেন, আমি ওই 12 ঘন্টা 1 ঘন্টা বেনিফিটটা পাবেনই আপনি। এটা আমার লাইফে ফিলোসফি। আপনি এক্সট্রা পরিশ্রম করলে এক্সট্রা পরিশ্রম আল্লাহ নিরাশ করেন না। আপনি যদি চেষ্টা করেন, আল্লাহর কাছে চান, আন্তরিকভাবে চান, সেটা সম্ভব। এবং কখনো যদি কোনো ডিপ্রেশন আসে, কোনো কঠিন মনে হয়, সেটা আমার কাছে মনে হয় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সৃষ্টিকর্তার উপরে। এবং এই লাইফটাই না এরকম, মানে কন্টিনিউয়াসলি আপস অ্যান্ড ডাউনস এর মধ্যেই থাকতে হবে। এবং কখনোই নেভার গিভ আপ, কখনোই আশা হারানো যাবে না। ধরেন আমি আজকে সেকেন্ড হয়েছি, আমি কালকে মারা গেলাম, আমার লাইফে কি হইলো, তাই না? তো কাজেই আল্লাহর উপরে করতে হবে, এটাই হচ্ছে মেইন থিং। আচ্ছা, আপনি মানে মোটিভেশনের ব্যাপারটা তো বললেন, কিন্তু টেকনিকের ব্যাপারটা, যে আমি বিসিএস এর প্রিপারেশন আর হচ্ছে ক্যারিয়ারের প্রিপারেশন, যেটা বিসিএস আর হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের, এই দুইটাতে ব্যালেন্স কীভাবে করেছেন? একই সাথে পড়েছেন নাকি যখন বিসিএস এর বই খুলেছেন ওই কয়েক মাস আর পোস্ট গ্রাজুয়েশনের বই খোলা হয়নি? হ্যাঁ, ঠিক বলেছেন। আমার কাছে সবসময় ছিল পরীক্ষা কোনটা সামনে। পরীক্ষা যদি দেখতাম যে বিসিএসটা সামনে, বিসিএসটা পড়তাম। যখন কারণ আমি যখন ইন্টার্নি শুরু করি তখন আমার বিসিএসের শুরু হলো, তখন আমি বিসিএসটা পড়লাম। যখন আবার দেখেছি বিসিএসটা প্রিলিমটা শেষ, তখন আবার পার্ট 1-এর সময় এসছে, পার্ট 1টা পড়লাম। কাজেই আপনি কখনো এটা আমাদের এই লাইফটাতে আসলে চুপ করে বসে থাকার কোনো নাই। যখন আমি এখন পাস করছি, আমার কিন্তু কন্টিনিউয়াসলি এখন পড়তে হয়, আমার কোর্সের পর পড়তে। পাস করে গেলেও হয়তো যে আপনি এখন হয়ে গেছেন, কোর্স কমপ্লিট করেছে, এখনও কিন্তু দেখবেন নিউ গাইডলাইন এগুলো পড়তে। আমাদের জীবনটাই এমন, কন্টিনিউয়াসলি পড়তে হয়, একটার পর একটা স্ট্রেস। এবং এক্ষেত্রে আমি ব্যালেন্স করতাম যে আমার কাছে যেটা আসতো, এবং আমার কাছে সবসময় ছোট ছোট বই থাকতো, ছোট ছোট শিট থাকতো, সেগুলো আমি সবসময় ক্যারি করে পড়তাম এবং কন্টিনিউয়াসলি মানে মধ্যে। আর একটু রেগুলার স্টুডেন্ট ছিলাম, তো যখন আমি 5th ইয়ারে যেতাম, আমার মনে আছে এখনও, ডেভিডসনটা আমি কেটে কেটে আমার ব্যাগের মধ্যে থাকতো। তো যখনই স্যাররা বলতো একটু করে দেখতাম, সবসময় পারতাম তা না, মাঝে মাঝে দেখতাম আর কি। তো ওইটা থেকে একটা এক্সপোজার হইতো, ক্লিনিক্যাল এক্সামিনেশনটা খুব ভালো করে দেখতাম। তো ওইটার কারণে আমার পোস্ট গ্রাজুয়েশনটা ইজি হয়েছে। আর বিসিএসটা যখন ইন্টার্নি ছিলাম, তখন আমার মেন ফোকাসটা বিসিএসে ছিল। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন ব্যালেন্স অসম্ভব না, বাট চাইলে সম্ভব। তবে একসাথে দুইটা চালানো অনেক ক্ষেত্রে কঠিন, সাইড বাই সাইড, যেটা আগে আসে। বাট আমি এটা করি না যে কন্টিনিউয়াসলি আপনি একটার পিছনে 4-5 বছর করে দিবেন, সেটা দরকার নেই। সবই একটু একটু করে রাখেন, যেটা সামনে আসে সেটা। আর রেগুলারিটি মেনটেন করলে 3 মাস বা 6 মাস আমার কাছে মনে হয়, এফসিপিএস হোক সেটা বিসিএস হোক, এটা মানে ইম্পসিবল না, সম্ভব। কারণ মেডিকেলে যারা আসে সবাই কম বেশি কিন্তু মেরিটোরিয়াস এবং অনেক স্ট্রেস, প্রফ কার্ড অনেক কিছু দিয়ে কিন্তু আসে। তো কাজেই এই এফসিপিএস বলেন বা রেসিডেন্সি বলেন বা বিসিএস বলেন, কোনোটাই অসম্ভব না। যদি সে একটু চায়, একটু পরিশ্রম করে, ব্যালেন্স কিন্তু ইজি। যদি সে এফসিপিএসটা একটু পড়লো, মাঝখানে যখনই ব্রেক 3 মাস, কারণ একটা প্রিলি একটা রিটের মাঝখানে ভালো গ্যাপ থাকে, সেই সময়টা সে এফসিপিএসটা ক্লিয়ার করে ফেললো, পার্ট 1 সে জয়েন না করলো, ট্রেনিং করে ফেললো। এইভাবে করে আমার কাছে মনে হয় যে যদি চায় কেউ, আর যদি কেউ মনে করে যে সে মাল্টিটাস্কিং করতে পারে না, মাল্টিটাস্কিং করতে একটু, তাহলে একটা করে একটা শেষ করে তারপরে করুক, এভাবে করতে পারে সে। আচ্ছা, এইখানে আপনি যে ব্যাপারটা বলেছেন আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমার হয়তো সামনে বিসিএস পরীক্ষা 3-6 মাস পরে, আর হয়তো এফসিপিএস পার্ট 1 পরীক্ষা 6 মাস পরে।
তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা এরকম জরুরি না যে আমি শুধু এফসিবিএস বইটাই খুলবো, বিসিএসটা খুলবো না। দেখা গেলো যে আমি আমার সময়ের একটা টাইম হয়তো রাখলাম যে 1 ঘন্টা আমি হচ্ছে অন্তত প্রথম দিন যখন বইটা খুলবো আমি হচ্ছে আমার সিলেবাসটার সম্পর্কে ভালো একটা ধারণা করে ফেললাম, যেটা বললেন যে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জায়গায় আমি এফোর্ট দিলে ম্যাক্সিমাম ফিডব্যাকটা পাবো, এবং সেই আলোকে আমি একটা কর্মপরিকল্পনা করে ফেললাম যে আমি হচ্ছে আমাদের ব্রেন কিন্তু এরকম না যে একটা ডোর ক্লোজ করে ফেললে আর সেখানে কোনো ডাটা দেওয়া যাবে না। সেটাই। তো আমি যদি এমন হয় যে ঠিক আছে যে দিনের এই সময়টাতে আমি হচ্ছে হয়তো একটু বিসিএস নিয়ে পড়বো, বিকেলবেলাটা বা মূল ফোকাসটা হয়তো আমি এফসিবিএসে দিচ্ছি, এরকম করে যদি একটু যদি ফোকাস রাখা যায় ওই অর্ডারটা হওয়ার পরে বা নোটিশটা দেওয়ার পরে তখন পুরোপুরি হচ্ছে একদম ফ্রেশ একটা সারপ্রাইজ আসবে না যে হুট করে একটা নতুন একটা জিনিস একটু একটু করে আইডিয়া রাখা, একটু একটু করে কন্টিনিউয়াসলি, কারণ সবসময় সারাদিন একটা জিনিস পড়তেও কিন্তু ভালো লাগে না। সারাদিন শুধু বিসিএস পড়লাম, একটু বিকালবেলা একটু দেখি, আর এটা তো সারাদিন পড়ছি, সারা জীবন 5 বছর তো এটাই পড়ছি, তো একটু একটু করে দেখা আমার কাছে মনে হয় না কঠিন। আমি এজন্যই হচ্ছে রেসিডেন্সি প্রথমবারে আলহামদুলিল্লাহ হয়েছে, কন্টিনিউয়াসলি একটু একটু করে দেখতাম। তো পরীক্ষার আগে করতাম, তখন ওই বিসিএস মাঝখানে ছিল যেটা আসছে একটু একটু করে দেখতাম, বিকালবেলা হয়তো বা বিসিএসটা পড়ছি, সকালবেলা হয়তো বা এফসিবিএসটা পড়ছি বা রেসিডেন্সিটা পড়ছি, মেডিকেল সায়েন্স, এভাবে করে করে অসম্ভব কিছু না। হ্যাঁ, আর কোচিংয়ের সাথে একটা থাকলে তখন আর একটু ইজি হয় বিষয়টা। কোচিংয়ের ব্যাপারে আসলে মতামত কি আপনার? আমার মানে অবজারভেশন বলে আমি কোচিংকে অপছন্দ করি না। আচ্ছা, কিন্তু আমি প্রথমে নেগেটিভটাই বলি, সেটা হচ্ছে আমার অবজারভেশন হচ্ছে কোচিংগুলো অনেক সময় ভয় পাওয়ায় দেয়। তুমি একটা রেড ট্রেসের মধ্যে আছো, তুমি যদি কোচিংয়ে না আসো তাহলে তুমি হচ্ছে মিস করে ফেলবা, তোমার দ্বারা হবে না। এটা হচ্ছে প্রথম অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে যে কোচিংগুলো অনেক সময় করে কি, যে ধরেন 10,000 কম্পিটিটর আছে, সবাইকে ট্রেন্ড আপ করে প্রতিযোগিতাটাকে হেলদি করে দেয়। হ্যাঁ, কোচিং করে ফেলে। হ্যাঁ, ধরেন কেউ পড়ছে, কেউ পড়ছে না, এরকম হলে যারা পড়ছে তাদের হবে। কিন্তু দেখা গেল যে কোচিং আসার কারণে মোস্টলি সবাই প্রিপারেশনে বা যারা প্রবাবল ক্যান্ডিডেট এরা সবাই পরীক্ষা কিন্তু কঠিন হচ্ছে। হ্যাঁ, এবং এইটা একটা মজার ব্যাপার হচ্ছে যে বিসিএস এ গত কয়েক বছরে কিন্তু কাটমার্কটা অনেক বেড়ে গেছে। আগে একটা এভারেজ ধারণা করা হতো যে 80-90 বা 120-এর মধ্যে হলে সে অনেক ভালো মার্কস পেয়েছে। কিন্তু ডাক্তাররা যখন সিরিয়াস হয়ে গেল এই ব্যাপারটাতে, 150 মার্কস খুব হামেশা চলে আসে। হ্যাঁ, তো এখানে মনে হয় এই কম্পিটিশনটা অনেকটা হেলদি, যে আমরা স্কিলড ম্যান পাওয়ার বলি বা প্রিপারেশনটা একটু কুশলী করে দেওয়ার কারণে কোচিংগুলো একটা পজিটিভ ভাইব দিচ্ছে। আপনার অবজারভেশন? হ্যাঁ, আমার অবজারভেশন, প্রথম অবজারভেশন আপনি যেটা বলেন এটার সাথে আমি আসলে একমত, এবং দ্বিতীয় অবজারভেশনের সাথেও একমত যে আসলে একটা কঠিন একটা পুল তৈরি করে ফেলে, যত দিন যায় কঠিন করে ফেলে। আর এক একজনের ক্ষেত্রে এক এক রকম কম্পিটিশন। ধরেন এখন আপনি আপনার পার্সোনাল, আমি মনে করি যে পার্সোনাল অ্যানালাইসিস খুব জরুরি। কোচিংয়ে যে যদি আপনার কাছে মনে হয় যে আপনার হতাশা বাড়ছে বা আপনার কাছে মনে হচ্ছে যে আমার আরও লেভেল কমতেছে, তাহলে কোচিংয়ে যাবো দরকার নেই, আপনার জন্য কোচিং দরকার নেই। এখন আপনার কাছে যদি মনে হয় যে আমি বাসায় কিছুই পড়ি না, যে কোচিংয়ে গেলে তাও একটু ক্লাসের উসিলায় বা পরীক্ষার উসিলায় একটু কিছু পড়ি, তাহলে তার জন্য কোচিং হতে পারে, মাস্ট না। আর এখন তো অনেক সিস্টেম চলে আসছে, তো বাসায় বসেও কোচিং করা যায়, করা যায়। তো সেইটা এক একজনের চয়েস, বাধ্যতামূলক না। যেমন আমার অনেক পরিচিত আছে, তারা জীবনে কোচিং করে নাই কিন্তু সবগুলোতে হয়েছে, সেরকমও আছে, এক্সেপশনাল আছে। তো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আর দ্বিতীয়টা যেটা বলছেন এটা অনেক বেশি সত্য, কোচিং আসার পরে এখন সব কিছু অ্যাভেলেবল। এখন মোবাইলে বসেই সবাই, যেমন আগে আমরা সেই কোচিংয়ে ক্লাস করতে অফলাইনে যায় কত করতাম, সেগুলো করা লাগে না, বাসায় বসেই সব পাওয়া যায়, এবং সবাই আসলে সব ম্যাটেরিয়ালস, সব রিসোর্সেস একদম ডোর টু ডোর পেয়ে যাচ্ছে, একদম হাতের মুঠে পেয়ে যাচ্ছে। তো এগুলা কম্পিটিশনটা আরও ইজি করে, কঠিন করে। তো এই জন্য দিন দিন যত যাচ্ছে কম্পিটিশন বাড়ছে। এখন এফসিপিএসও কিন্তু অনেক কম্পিটিশন হয়, রেসিডেন্সিতে অনেক কম্পিটিশন হয়, আর বিসিএসে তো দেখাই গেল যে কত কম্পিটিশন, কত পরীক্ষার্থী। কিন্তু এইটা একদিক দিয়ে ভালো যে জেনে শুনে বা জানাশোনাদের মধ্যে কম্পিটিশনটা হচ্ছে, যে একদম সে জানতো না বা তার পড়ার ঘাটতি ছিল, সবাই একটা কমন জায়গার মধ্যে আসতেছে, একটা কমন প্ল্যাটফর্মে আসতেছে, নিজেকে একটা যাচাই করার একটা সুযোগ তৈরি হচ্ছে আসলে। আচ্ছা, আমি শেষের দিকে চলে এসেছি। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাবাউট দ্য ফিলসফি অফ লাইফ। ধরেন আপনি তো পাশ করেছেন, পাশ করার পরে ব্যক্তিগতভাবে হয়তো কোথাও চেম্বারও করেন বা কাজ করেন। আপনার আব্বা আম্মার এক সময় স্বপ্ন ছিল বাচ্চা ডাক্তার হবে, এবং হয়েছেন, হওয়ার পরে অলরেডি ইউ আর অন দ্য প্রসেস। তো এই সময়টার মধ্যে মোটিভেশনটা কি ধরে রাখা যাচ্ছে যে আসলে এই যে বলেছিলেন যে গরিবের ডাক্তার হবে, আসলে কি মনে হয় এখনো মানে গরিবের ডাক্তার মানে আসলে কি ফ্রি দেখা রোগী? না, তা না।
তা না, আসলে আমার কাছে ব্যাপারটা মানে প্রথমে মনে হয় যখন ফার্স্ট ইয়ারে বা ইয়া করছে তখন কাছে খুব ইমোশনাল ছিলাম, তখন কাছে মনে হয়তো একরকম, মানে রচনায় আমরা যেভাবে লিখি যে বাড়িতে গেলে আমরা দাতব্য চিকিৎসালয় বানাবো নিজের গ্রাম, রিয়েলিটি সো মাচ ডিফারেন্ট। আপনি আপনার লেভেল মানে আমি আমার ইয়াতে সবসময় লেভেলটাকে ঠিক রাখতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অন্য কোনো ক্ষেত্রে এই জিনিসটা করে কিনা, ডাক্তারদের ভিজিট বা ডাক্তারদের ব্যাপারে যেরকম ইয়া করে ডাক্তাররা কষাই বা এগুলো কিন্তু হামেশা শোনা যায়। অ্যান্টি ডাক্তার সেন্টিমেন্ট নিয়ে যদি আপনি একটা ভিডিও বানান তো সেটা দেখবেন যে অনেক ভাইরাল হয়ে গেছে। আপনার এখানে মোটিভটা ঠিক করতে হবে, আপনার দ্বারা যেন কোনো রোগীর ক্ষতি না হয়, নাম্বার 1। এবং আমি চেষ্টা করি আমার সাধ্য মতো, নট এটা ম্যান্ডেটরি, সাধ্য মতো যে আমার যারা আসলেই গরিব, অনেকে আছে সত্যিই গরিব, তাদেরকে ফ্রি, এখন আমার পক্ষে তো আর তাকে ওষুধ কিনে তাকে সব কিছু, আমার পক্ষে একটা কনসালটেন্সি দেওয়া সম্ভব আমার নলেজ থেকে, এইটুকু আমি দেওয়ার চেষ্টা করি। আর আমার কাছে মনে হয়, আমি কামরুল স্যারের একটা কথা সবসময়, মানে মানুষের জীবন ধারণের জন্য আসলে অঢেল টাকার দরকার নাই, অনেক টাকার দরকার নাই, একটা নির্দিষ্ট ইয়ার জন্য যতটুকু দরকার সেই, আসলে বাংলাদেশের মানটাও খুব জরুরি এখানে, একটা মানুষের লাইফস্টাইল ইয়া করার জন্য, লিড করার জন্য ততটুকু হইলেই এনাফ। যে আমার জন্য অনেক টাকা দরকার, অনেক টাকা, আপনি মোটামুটি আপনি যদি আপনার নিয়ত, আপনার যদি লক্ষ্যটা ঠিক থাকে যে না আমি আমার দ্বারা রোগীর কোনো ক্ষতি হবে না এবং আমি অযাচিত কাউকে কোনো ইনভেস্টিগেশন বা এরকম কোনো কিছু করব না যাতে রোগীর ওপর চাপ সৃষ্টি হয়, এই ফিলোসফিটুকু রাখলেই আমার কাছে মনে হয় যে আমরা যে বলি গরিবের ডাক্তার, এটা আরও বেশি ইজি হবে। এবং আমার নানুর সেই কথাটা আমার সবসময় মনে পড়ে যে একটা রোগী তোমার কাছে আসলো, তোমার কাছে বলতেছে যে সে তোমার ভিজিট দিতে পারতেছে না, এইটুকু তুমি তাকে কনসিডার করবা, ঠিক আছে? এবং আমরা আসলে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসলে, যদিও আমরা মধ্যম আয়ের দেশ, কিন্তু এখনও কিন্তু বাংলাদেশের মানুষ আসলে, আমি এরকমও রোগী অনেক পাই যারা হচ্ছে মানে নিয়ে আসে 500 টাকা, তো ধরেন এর মধ্যে সে ডাক্তার দেখাবে, এর মধ্যে টেস্ট করাবে, এর মধ্যে ওষুধ কিনে খাবে, তো তার বাজেট হচ্ছে চিকিৎসার জন্য এই টাকাটা। তো আমি কি করব তখন? আসলে তাকে ওষুধ খাওয়ানোর জন্যই তাকে কনসালটেশন ফি তো আসলে নেওয়া যায় না, তখন ওইটুকুই করি যতটুকু সম্ভব। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে এই সংখ্যাটা অনেক বড়। হ্যাঁ, এই যে মাঝখানে যে ওই 500 টাকা অনেক টাকা, আমাদের কাছে অনেকের কাছে 500 টাকা মানে কোনো টাকাই না, কিন্তু অনেকের কাছে এই 500 টাকা অনেক বড় অঙ্কের টাকা। হয়তো সে সারাদিন কাজ করে 500 টাকার মতো আয় করতে পারে, আবার তাও পারে না। তো এই জিনিসটা আমার কাছে মাঝে মাঝে মনে হয়, হ্যাঁ, যে আবার এইটা যে দেখি যে অনেক স্ট্রাগল, এবং বিশেষ করে মানুষ যে বললাম শুরুতে যে ডাক্তারদের টাকা দিতে গেলে মানুষের অনেক, দেখবেন যে চেম্বার করলে অনেক কিছু বোঝা যায় যে ওই মামা খালার ওই যে আত্মীয় 500 টাকা ওই টাকাটা দিবে না, ওইদিকে দেখবেন যে একটা কসমেটিক্স কিনছে 1500 টাকা 2000 টাকা, ওই যে বলে না যে কলমের খোঁচা, আসলে কিন্তু তা না। এই কলমের খোঁচা দিতে যে কত বই পড়তে হয়, কত কিছু পড়তে হয়, এটা ওই মানুষগুলো জানে না। অনেকে আছে যে গরিব, আসলেই গরিব, অ্যাকচুয়াল গরিব, আর হচ্ছে সিমস টু গরিব, তারা হচ্ছে গরিবের হাল করে কেবলমাত্র ডাক্তারই আছে। যেমন রেস্টুরেন্টে যাবে, দেখবেন যে 2000 টাকা 5000 টাকা সে খরচ করে ফেলছে, তো তাদের জন্য আমি গরিবের ডাক্তার না, ঠিক আছে? আসলেই যে গরিব তাদের জন্য আমি গরিবের ডাক্তার। এবং আমার পক্ষে যতটুকু সম্ভব, কারণ জীবনটা তো ছোট্ট, হ্যাঁ, জীবনটা তো অনেক লম্বা না, এই ছোট্ট জীবনে আমার টাকা পয়সা কত আমার দরকার, সব তো দরকার নেই। আমার জীবনে যতটুকু লাইফস্টাইল যতটুকু না হইলেই না, ততটুকু হইলেই আমি হ্যাপি। এবং আমি বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশ বা যে ইয়াতে, মানে যদি আপনি থাকেন বা এই গরিবের রোগীর সেবা দেওয়া, আপনি কিন্তু আলহামদুলিল্লাহ মানে যতটুকু করেন ভালো থাকা সম্ভব, ইম্পসিবল না, হ্যাঁ, যদি আপনি করেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা মানে সবারই একটা, আমার মতো যারা জুনিয়র ডাক্তার, আপনারা যারা পাস টাস করে গেছেন, তাদের তো সবার জন্যই আমার কাছে মনে হয় যে এটা ইম্পসিবল না। এবং আমার ক্ষেত্রে এটা খুব বড় একটা মোটিভেশন, যদিও এখনও আমি ওই পরিমাণ সিনিয়র হই নাই যে মানুষের একদম টপ টু বটম সবার পর্যন্ত যাব, কিন্তু ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আমার জীবনের একটা বড় মোটিভেশন, একটা ফিলোসফিক্যাল থট, এবং এটা আমি সারা জীবন, আমার কাছে থিওরি হচ্ছে আমার কাছে 5 কোটি টাকা থাকলেও আমি যেমন থাকবো, আমার কাছে এখন ধরেন 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, আমি সেরকমই থাকবো, আমার লাইফস্টাইল চেঞ্জ হবে না। হ্যাঁ, যে কামরুল স্যার একটা কথা বলতেন, আপনার মনে আছে কিনা, যে উনি এখনও 2 লাখ টাকার একটা গাড়িতে চড়েন, হ্যাঁ, তো ওনারা হয়তো হচ্ছে 2 কোটি টাকার উনি গাড়ি কিনতে পারতেন। ওইটাই আমার ফিলোসফি, যে আমার যতটুকু সম্ভব, আমার তো অত বিলাসিতার দরকার নেই, আমি আজকে মরে গেলে কালকে দিতি, তাই না? আমার তো এত দরকার নেই যে আমার করতে হবে, যতটুকু না হইলে না একটা স্ট্যাটাস, অতটুকু হইলে আমি খুশি, বাকিটা আমি চেষ্টা করব। এখনও পর্যন্ত এতটুকু আছে, আল্লাহ যদি চান তো সেইটুকু সম্ভব হবে আর কি। আসলে আমাদের জীবন নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করা দরকার। এই কারণে
যে একটা সময় আসলে ডাক্তার অনেক সময় মানি মেকিং মেশিনে পরিণত হয়ে যায়। হ্যাঁ, একটা ধরেন আমি একটা চেম্বার করছি সকালে হাসপাতালে, সরকারি হাসপাতালে, বিকেলবেলা একটা চেম্বার, তারপরে মনে হলো যে ঠিক আছে এখন রোগীর একটা চাহিদা আছে, রোগীরা চাচ্ছে, কারণ সন্ধ্যার পর একটা চেম্বার, আরেকটা হাসপাতালে বলেছে 1 ঘন্টা আমাদেরকে দিয়েন, দিতে দিতে সকাল রাত্র 10টা 11টা, বাসায় গেলাম 12টার সময়। তো আমি চিন্তা করলাম যে আমার বাচ্চাদের জন্য আমি এটা করছি, আসলে কি আমার বাচ্চাদের জন্য করছি বা ফিউচারের জন্য করছি? না, যদি করি তাহলে আমি ঠিক আছে যে আমি রোগীদের উপকার করছি, যে ভিজিটটা নিচ্ছি ঠিক আছে, রোগীদের উপকার হচ্ছে, কিন্তু দিন শেষে যে আমার বাচ্চাদেরকে আমি বঞ্চিত করছি, ওদের হয়তো আমি একটা সময় পরে একটা 1600 স্কোয়ার ফিট ফ্ল্যাট আর গিফট করে দিলাম, তো এমন করে হয়তো সব বাচ্চাদের জন্য একটা করে ফ্ল্যাট রেখে গেলাম, তো আমাকে তো এগুলো কেউ দিয়ে যায় নাই, আমি অ্যাচিভ করলাম আমার পড়ালেখা দিয়ে, আমার স্ট্রাগল দিয়ে, স্যাক্রিফাইস করে, অনেক কিছু করে নিজেকে যোগ্য হিসেবে করে তুলে আর্ন করলাম। এই যে অভাবটা, এই যে লিমিটেশনটা, বা এই যে আমার যে কিছু ছিল না, এই না থাকাটা যখন আমাকে স্ট্রং করে, একই সাথে আমি আমার বাচ্চার ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছি কিনা, যে তার জন্য অলরেডি এতগুলো অ্যাসেট আমি রেখে যাচ্ছি, যে সে তার নিজের জন্য করার কোনো একটা তীব্রতা বোধ বা অনুভূতিটা কাজ করলো না। হ্যাঁ, এটা ক্ষেত্রে আমার আব্বুর একটা কথা মনে পড়ে। আব্বু কিছু কিছু সময় আমাদেরকে টাকা বেশি দিতেন না, মানে 10 টাকা 12 টাকা, উনি নিজেও অনেক কষ্ট করে বড় হয়েছেন এবং আমাদেরকে এই জিনিসটা এখনও পর্যন্ত, মানে উনি অপচয় পছন্দ করেন না এবং উনি খুবই হিসাবী মানুষ, যে 1 টাকা নষ্ট হবে সেটা না, যখন যেটা দরকার আমাদের পড়াশোনার জন্য সব উনি করে গেছেন, উনি অনেক কষ্ট করে, মানে আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সবসময় উনি দিয়েছেন, আম্মা অনেক কষ্ট করে। কিন্তু উনি একটা কথা সবসময় বলতেন যে তোমার জিনিস যেন একটা জিনিস অপচয় না। আমরা এই যে মানি মেকিং মেশিন, আপনি যেটা বললেন মানি মেকিং মেশিন আমরা হয়ে গেছি, হ্যাঁ, একটা কোয়ালিটি টাইম কিন্তু আমাদের জন্য দরকার। একটা আপনি আপনার বাচ্চা বা আপনার যে ইয়ার জন্য আপনি একটা 1600 স্কোয়ার ফিট বা 1700 স্কোয়ার ফিট একটা ইয়া রেখেছেন, আপনি করেন চেম্বার, কিন্তু মাঝখানে আপনার পরিবারের একটা হক আছে, হ্যাঁ, একটা আপনার একটা কোয়ালিটি টাইম, আপনি একটা সপ্তাহে বা আপনি প্রতিদিন একটা কিছু একটা সময় একটা, কারণ এক সময় কী হবে যে ওই জিনিসটাই শুধু মনে থাকবে যে আমার বাবার সাথে আমার এই ইমোশনটা, আমার আম্মার সাথে আমার এই ইমোশনটা সম্পর্ক, এইটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট বিষয় মনে হয়। সমাজের প্রতিও দায়বদ্ধতার একটা ব্যাপার রয়েছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, যদি ধরেন যেই লোকটা হয়তো একজন খুব ভালো অর্গানাইজার হইতে পারতো, যে হয়তো একজন ভালো গবেষক হতে পারতো, যে হয়তো একজন ভালো সমাজের মানে সংস্কারক হতে পারতো, সে দেখা গেল যে চেম্বার করতে করতে একটা সময় গিয়ে এমন যে সপ্তাহে 7 দিন, 6 দিন হচ্ছে নিজের এলাকায়, 1 দিন হচ্ছে দূরবর্তী কোনো একটা এলাকায়, সপ্তাহে 7 দিন মানে বছরে 365 দিন, হয়তো 5-7 দিন হয়তো কোনোভাবে ছুটি নেওয়া হয়। তো এতটা স্ট্রেসফুল একটা মানুষ যখন থাকে, তার পটেনশিয়ালগুলো, তার যোগ্যতাগুলো কিন্তু ফুটে আসে না। এবং শুধু উনি হয়তো তখন হয়তো যে একটা কোনো সোশ্যাল কোনো একটা অর্গানাইজেশনকে উনি হয়তো 1 লাখ 2 লাখ টাকা উনি ডোনেট করছেন, কিন্তু তার যে মেধা, তার যে যোগ্যতা, সেটা কিন্তু আসলে মোবিলাইজ, সেটাতে সোশ্যাল মানুষগুলো কিন্তু বঞ্চিত হচ্ছে। আলটিমেটলি কিন্তু আমরা প্রোডাক্ট আরও কমছে, টাকা পয়সাই কিন্তু কেবল প্রোডাক্ট না। আপনি যে একটা ইনোভেটিভ চিন্তা দেখেন, আমরা বাংলাদেশের রিসার্চ কম হওয়ার কিন্তু একটা বড় কারণ, হ্যাঁ, বড় বড় স্যাররা যারা আছেন বা অনেকেই হয়তো বা, আর যদি আমরা তাদেরকে এই জায়গাটায় পাইতাম যে ডিসিশন মেকিং বা সোশ্যাল একটা ব্যাপারে, আমরা যদি তাদেরকে ডিসিশন মেকিং একটা জায়গায় যদি তাদের একটা রোল থাকতো, তাহলে কিন্তু ব্যাপার অনেকগুলো, কারণ তারা কিন্তু হাইয়েস্ট মেরিটোরিয়াস একটা জায়গা থেকে কিন্তু তারা আসছে, তো এই জায়গাটা কিন্তু আরও বেশি ইজি হইতো, আরও বেশি মানে আমার মেধার মূল্যায়নটা আরও বেশি হইতো। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ব্যালেন্স করাটা খুব জরুরি। অসাধারণ। আসলে এই চিন্তাগুলো আমরা আসলে চাষ করতে চাই আমাদের হৃদয়ে, আমাদের সমাজে। আমরা চাই এমন কিছু বোকা মানুষ হোক যারা আসলে মানুষের জন্য কাজ করতে বেশি আবেগবোধ করে, বা মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে আবেগবোধ করে, যে আমার 20টা রোগী দেখলে 20টা রোগীকে আমি অনেক বেশি টাকা ভিজিট দিলে আমার অনেক টাকা হবে, তার চেয়ে যতটুকু আমার নিলে হবে ততটুকু নিয়ে যদি আমি 20টা রোগীকে, আমার টাকা হয়তো আমি ভিজিটের সংখ্যাটা যদি কমিয়ে দিয়ে, অ্যামাউন্টটা কমিয়ে যদি হচ্ছে রোগীর তার সুস্থতার জন্য উসিলা হতে পারি, হ্যাঁ, এবং সেক্ষেত্রে যদি এমন হয় যে যেই পেশেন্ট আসলেই গরিব, এবং এক্ষেত্রে চিকিৎসকরা স্বাভাবিকভাবেই করেন, কিন্তু ঝামেলা যেখানে হয় সেটা হচ্ছে যে অনেক সময় অনেকেই তারা মনে করে যে আমি সৎ হয়ে লাভ কি, আমার আশেপাশের অনেকেই তো সৎ না। আসলে সবাই ডিফল্টার সিচুয়েশনে যাবে, বেশিরভাগ পিপলই
পা হরকে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি হচ্ছে নিজেকে ধরে রাখতে পারছি কিনা, আমি আখেরাতে আমার নিজেকে জাজমেন্ট হবে নিজের। জাজমেন্ট তো আর সবার সাথে হবে না, যে 10 জন অন্যায় করেছে তুমি কি করেছো, এটা তো জাজমেন্ট হবে না। ওই যে একটা গল্প আছে না, একটা পুকুরে সবাইকে দুধ দিতে বলছে, সবাই বললো যে আমি তো পানি দেই আর বাকিরা দুধ দেবে, পরে তো সবাই পানি দিল। ব্যাপারটা ওই রকম। আপনি যদি আজকে চেঞ্জটা মেক না করেন, আলটিমেটলি কিন্তু চেঞ্জটা শুরু হবে না। এবং আপনি যদি ইনিশিয়েটার হন, এটার কিন্তু অনেক বেশি সওয়াব এবং অনেক বেশি এটার আপনি মর্যাদা পাবেন। ঠিক আছে, আপনি বাইরের দিকে কী করলো সেটা আপনি আপনার ইথিক্সের সাথে, আপনার যে মোটিভেশন আছে সেটার থেকে আপনাকে জাজমেন্ট হবে নিজের সাথে নিজের। অন্য ওই ডাক্তার এটা করলো, তার এই এত বেশি হইলো, রোগী হইলো এত টাকা, ওইটা কখনো যাওয়া যাবে না। আপনি আপনার মোটিভেশন, আপনার রিজিক অটোমেটিক্যালি আসবে। এবং আমি বিশ্বাস করি এটা যদি হয় একই সাথে ডবল, দুনিয়াও পাওয়া গেল, আখিরাতও পাওয়া গেল। আমরা এই বোধের মধ্যেই থাকি এবং চেষ্টা করি এরকম এই সুন্দর চিন্তার চাষবাস হোক এই পৃথিবী আরেকটু সুন্দর হোক, সেই প্রত্যাশা আমরা শেষ করার আগে আপনার কথা দিয়ে শেষ করতে চাই যে আপনি দর্শকদের জন্য, যে যারা তরুণ চিকিৎসক তাদের জন্য যদি বিশেষ করে কিছু বলতে চান। ওকে, তরুণ চিকিৎসক যারা ইন্টার্ন বা যারা 5th ইয়ারে বা 1st ইয়ারে বা অনেকে আমাকে বিভিন্নভাবে নক করেছে, এবং আমি তাদেরকে প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে আপনারা যেখানে যে অবস্থায় আছেন, জীবন নিয়ে কখনো অতিরিক্ত চিন্তা করবেন না, এবং আপনার লাইফের ডিসিশন বা এই ব্যাপারগুলো আপনার চাইতে আল্লাহ আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তা করেন। আপনার সামনে পরীক্ষা আসবে, সেটা FCPS, রেসিডেন্সি বা সেটা যেই রকম পরীক্ষা হতে পারে, সেই পরীক্ষাগুলো দিয়ে যাবেন, সেগুলা আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, সৃষ্টিকর্তার। এবং সব কিছুই যে আজকে অনেকগুলো আলোচনা হইলো যে আপনারা হচ্ছে সব কিছুর ব্যালেন্স, পড়াশোনা, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, সব কিছুই মেনটেন করার ইম্পর্টেন্ট। এবং কে কতটা ভালো করলাম, কে ফার্স্ট হলাম, কে সেকেন্ড হইলাম, কে চান্স পাইলাম, কে পেলো না, কে ফেল করলাম, কে সাপ্লি খাইলাম, এগুলা নিয়ে কোনো বিষয়ে কোনো সময়, কারণ আপনার চেষ্টাটুকু আপনি করে যাবেন, কি হবে না হবে সেটা নিয়ে কখনো ওভারথিঙ্ক করবেন। আর কখনো যদি কঠিন সময় আসে, সেটাকে সাহস নিয়ে, সর্বোচ্চ আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে, যে ধর্মের হন সেটা নিয়ে করার চেষ্টা করবেন, ওভারকাম চেষ্টা করবেন, সামনে আগানোর চেষ্টা করবেন। সবসময় 2টা জিনিস মনে রাখবেন, নেভার গিভ আপ অ্যান্ড বি রেগুলার। যেটা আপনার প্রতিদিনের কাজ হবে, 10 দিন, আমরা বলি সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এবং আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন, এক সময় দেখবেন যে আপনি এই জিনিসটা পাবেন। এবং নেভার গিভ আপ এবং আল্লাহর উপরে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবেন, সব কিছুই সহজ হবে। এবং কোনো জিনিস নিয়ে কখনো যদি কোনো কঠিন সময় আসে, সেটাকে ওভারকাম করার চেষ্টা করবেন। এবং যেই ধর্মের হন, সেই ধর্ম অনুসারে যেইভাবে সিস্টেম করলে যেটা হয় সেটা করবেন। এবং সবসময় প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, প্ল্যানিংটা খুব আগে করবেন। এবং আমি মনে করি প্ল্যানিং হচ্ছে কাজের 80%। ঠিক আছে, আপনি যে কোনো কাজ শুরু করার আগে শুরুতে প্ল্যানিং করে ফেলবেন যে আমার টার্গেটেই, আমার অ্যাচিভমেন্টেই। এবং আমি মনে করি যে কমিউনিটি মেডিসিনে 3টা শব্দ ছিল, টার্গেট, গোল, এগুলো একদম টাইম লিমিট সহ করে দিতে হবে, যে আমি এই কয়দিনের মধ্যে আমি এই জায়গায় দেখতে চাই, এই টার্গেট আমার, এই আমার কাজের অগ্রগতি, এইভাবে করে টাইমটাকে ম্যানেজমেন্ট করতে হবে। এবং আমি একটা কথা বলেই শেষ করতে চাই, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা, সেটা হচ্ছে জীবন্ত কর্মময় ছুটে চলাই, ঘুমিয়ে থাকার জন্য বা বিশ্রামের জন্য তো অনন্ত কবর পড়েই আছে। তো আপনি কখনোই আপনাকে নিজে বলবেন না যে আমি এই জায়গায় এসে আমি একদম সব পেয়ে গেছি। আপনি কন্টিনিউয়াসলি সব সময় জ্ঞানকে অনুসন্ধান করবেন, জানতে থাকবেন, ভালো কাজ করতে থাকবেন। কখনোই পরিতৃপ্ত হওয়া যাবে না যে আমি অনেক ভালো কাজ করে গেছি, অনেক কিছু পেয়ে গেছি, অনেক ডিগ্রি করে ফেলছি। আপনাকে কন্টিনিউয়াসলি, এবং যারা এই ফিলোসফিতে থাকে তারাই কিন্তু সাকসেসফুল হয়, তারাই কিন্তু সামনে আগানোর। কাজেই কন্টিনিউয়াসলি এটা করতে হবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে ফ্যামিলির পরিবারের প্রতি সময় দিবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন। আমি একটা সবসময় কথা বলি, মায়ের দোয়া বুলেটের মতো লাগে। আমার প্রত্যেকটা পরীক্ষার আগে আমি আমার মায়ের দোয়া নিয়ে যেতাম। এবং আমি যেদিন পরীক্ষা দিতাম, আমার মা সারাদিন রোজা রাখতেন। আমি আমার ইয়াতে মনে করি যে আমার সাকসেসের একটা বড় অংশ হচ্ছে আমার পরিবারের, মানে আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্ত্রী, সবার দোয়া। এটা আমার কাছে অনেক কঠিন পরীক্ষা, আমার কাছে মনে হতো যে এই পরীক্ষাটা আমি কি উত্তীর্ণ হতে পারবো। তো তখন দেখতাম সেই পরীক্ষাটা অনেক সহজ হয়ে গিয়েছে, প্রশ্ন অনেক সহজ, ভাইবা অনেক সহজ হয়ে গিয়েছে। তো এটা কেবল আমার কাছে মনে হয়েছে যে আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দোয়া, সবার দোয়া, এটা আমার কাছে খুব হেল্পফুল ছিল। এবং আমি প্রত্যেকটা পরীক্ষার আগে আম্মুর হাতে খেয়ে যেতাম। এটা আমার খুব ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট। এবং আমি প্রত্যেকটা এখনও পর্যন্ত আমার যখনই পরীক্ষা শুনে, আম্মু রোজা রাখে সেই দিন, এবং যতক্ষণ আমার পরীক্ষা থাকে ওনার যে আমল বা সেটা উনি করেন। এটা আমার কাছে এই কয়েকদিন আগে পরীক্ষা দিলাম, সেটাও উনি এই এসএম। কাজেই বাবা মার
প্রতি শ্রদ্ধাশীল হবেন, তাদেরকে কদর করবেন। হ্যাঁ, তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ কথা সেটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। সব কিছুর সমস্ত ক্ষমতার মালিক তিনি, তো কাজেই কখনোই অহংকারী হবেন না, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। এবং আল্লাহ তাআলারই এটা কথা যে বান্দা তার যত বেশি শুকরগুজার করে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেন। কাজেই এভাবে করে আগান, ইনশাআল্লাহ সব সহজ হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ।